শুভ মধ্যাহ্ন। এই মুহূর্তে রাজশাহী কলেজের ফেসবুক পেজের সাথে সংযুক্ত সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি অনুতোষ কুমার প্রামাণিক, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং রাজশাহী কলেজের অনলাইন ক্লাসগুলো তোমরা নিয়মিত উপভোগ করছো। শিক্ষার্থীরা, আমরা তোমাদের অনলাইন ক্লাসের অংশ হিসেবে আজকে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ফাইন্যান্স, ব্যাংকিং এবং বীমা এর প্রথম পত্র ফিন্যান্সের আগের ক্লাসের ধারাবাহিকতার সাথে আমরা নতুন একটি ক্লাস বা তার সাথে সঙ্গতি রেখে আমরা আজকে নতুন একটি ক্লাসে হাজির হয়েছি শিক্ষার্থীরা। তো দেখো, আমাদের সাবজেক্ট হচ্ছে ফিন্যান্স, ব্যাংকিং এবং বীমা প্রথম পত্র। শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে যা পড়িয়েছি সেগুলো কি তোমাদের মনে আছে? নিশ্চয়ই তোমাদের মনে আছে। তারপরে দেখো, আমি তোমাদেরকে শুধু একটু স্মরণ করিয়ে দিব যে অ্যাকচুয়ালি আমি গত ক্লাসে কি পড়িয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পার্ট পুনঃস্মরণ। আমরা একটু স্লাইডটা চেঞ্জ করি, তাহলে কি হচ্ছে দেখো, যে অর্থায়নের ক্রমবিকাশ, এটা আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম যে আমরা পড়িয়েছিলাম 1890 সাল থেকে 1910 সালের মধ্যে আমেরিকাতে আমাদের যে একটা ব্যাপক পরিবর্তন হয়েছিল, গ্রসন বা একত্রীকরণ হচ্ছিল ব্যবসায় প্রতিষ্ঠানগুলো, সেইখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা এখানে দেখিয়েছিলাম। পরবর্তীতে 1913 সালে হেনরি ফোর্ড নামে একজন ব্যক্তি ছিলেন, তিনি কিন্তু একটা প্রযুক্তি আবিষ্কার করেন, সেটাও আমাদের অর্থায়নের ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। তারপরে 1950 থেকে 60 সাল, এটা হচ্ছে অর্থায়নের স্বর্ণযুগ, বা এই সময় কিন্তু আমাদের অর্থায়নটা বা আধুনিক অর্থায়নের প্রভাব বা আধুনিক অর্থায়নের আবির্ভাব ঘটে। ওকে, এই সময় আমরা দেখেছি যে মূলধন কাঠামো তত্ত্ব, পোর্টফোলিও থিওরি, বিভিন্ন ধরনের থিওরি আবিষ্কার হয়। পরবর্তীতে কম্পিউটারের আবিষ্কার এবং ফাইনালি এখন যে গ্লোবালাইজেশনের যে স্টেজ, এখানে এসে অর্থায়নকে আমরা কিন্তু আর কোনো জাতীয় পর্যায়ে না রেখে এটাকে আন্তর্জাতিকীকরণের একটা ব্যবস্থা আমাদের হয়ে গিয়েছে। শিক্ষার্থীরা, এভাবে আমরা অর্থায়নের ক্রমবিকাশ পড়েছিলাম। পরবর্তীতে আমরা দেখেছিলাম যে অর্থায়নকে আমরা মেইনলি টু টাইপসে ভাগ করতে পারি, একটা সরকারি এবং বেসরকারি অর্থায়ন। সরকারি অর্থায়ন মেইনলি পরিচালিত হয় জনগণের উদ্দেশ্য হলো জনগণের বা জনকল্যাণ সাধনের জন্য, আর বেসরকারি অর্থায়ন কিন্তু সবসময় মুনাফা অর্জনের জন্য পরিচালিত হয়ে থাকে। পরবর্তীতে আমরা সরকারি অর্থায়ন এবং বেসরকারি অর্থায়নের যে পার্থক্য সেটি আমরা পড়ানোর চেষ্টা করেছি। এরপরে আমরা অর্থায়নের কার্যাবলীতে গিয়ে দেখেছি যে অর্থ তহবিল সংগ্রহ, বিনিয়োগ এবং তহবিল বা মুনাফা বন্টন, এই তিনটি হলো অর্থায়নের ডিসিশন বা সিদ্ধান্ত বা কার্যাবলী। আর বিনিয়োগ সিদ্ধান্তকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা চলতি বিনিয়োগ সিদ্ধান্ত আর একটা দীর্ঘমেয়াদী বা মূলধন বাজেটিং বিনিয়োগ সিদ্ধান্ত। শিক্ষার্থীরা, আমার একটা বাড়ির কাজ দেওয়া ছিল এখানে। দেখো, এই বাড়ির কাজটা তোমরা নিশ্চয়ই করে ফেলেছো এতক্ষণ, যে অ্যাকচুয়ালি আমি যেটা পড়িয়েছিলাম যে অর্থায়নের কার্যাবলী কোনটা, কি ধরনের কাজ, এই সংক্রান্ত আমি একটা কিছু এখানে একেবারে প্রাতিষ্ঠানিক পর্যায়ে এগুলো কিভাবে ব্যবহার করা যায়, একেবারে প্র্যাকটিক্যাল কিছু জিনিস আমি এখানে দিয়ে আমি জাস্ট তোমাদেরকে কাজটা নির্ধারণ করতে বলেছিলাম। তোমরা নিশ্চয়ই বাড়ির কাজটা সম্পাদন করেছো। যদি সম্পাদন করে থাকো তাহলে আমার এই বাড়ির কাজের উত্তরটা তোমরা একটু মিলিয়ে নাও। দেখো, এক নম্বরে আছে কি, যে ফ্যাশন লিমিটেড 2 লক্ষ টাকা চলতি সম্পদে বিনিয়োগ করেন। তো এটা নিশ্চয়ই একটা বিনিয়োগ সিদ্ধান্ত। আরো যদি স্পেসিফিক্যালি আমরা যাই, তাহলে এটা অবশ্যই আমরা জানি যে বিনিয়োগ সিদ্ধান্ত দুটি, একটি চলতি সম্পদ ব্যবস্থাপনা, একটি মূলধন বাজেটিং। সো এটা যেহেতু চলতি সম্পত্তিতে বিনিয়োগ, সো এটা আমাদের চলতি সম্পদ ব্যবস্থাপনাগত সিদ্ধান্ত। ওকে, এরপরে দেখো, তারা লিমিটেড 5 লক্ষ টাকা দিয়ে একটি যন্ত্র বা মেশিন ক্রয় করছে। সো মেশিন আমরা যেহেতু 1 বছরের মধ্যে নয়, এটা অনেক অনেক বছর ব্যবহার করা যাবে বা অনেক কিছু আমরা উৎপাদন করতে পারবো এবং এটা দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে। সো এটা আমাদের একটা কি, দীর্ঘমেয়াদী সম্পত্তি। সো দীর্ঘমেয়াদী যে কোনো ধরনের সম্পত্তি ক্রয় করতে গেলে আমাদের যে সিদ্ধান্ত, সেটি কিন্তু আমাদের মূলধন বাজেটিং সিদ্ধান্ত। পরবর্তীতে উৎপাদন সচল রাখার জন্য 5 লক্ষ টাকার কাঁচামাল ক্রয়। আর আমরা জানি যে দৈনন্দিন যে কোনো ধরনের চাহিদা মেটানোর জন্য যে খরচ বা যে ব্যয়টা করা হয়ে থাকে, যে অর্থের সংস্থানটা করা হয়ে থাকে, সেটাকে আমরা চলতি সম্পদ ব্যবস্থাপনা বলে থাকি। এরপরে দেখো, ব্যবসায়ের জন্য 1 লক্ষ টাকা ঋণ না হলো, তার মানে কি, অর্থটা বিভিন্ন উৎস থেকে নিয়ে আসা হলো। সো এই অর্থের যে উৎস, এখানে ঋণ মূলধন নিয়ে আসছে। সো এই ঋণ মূলধনটা আমাদের তহবিল সংগ্রহের একটা অংশ বা তহবিল সংগ্রহ কার্যাবলীর একটা অংশ। পরবর্তীতে দেখো যে শেয়ার হোল্ডারদের মধ্যে 50,000 টাকা আমরা লভ্যাংশ দিয়ে দিয়েছি। সো আমাদের কাছে মুনাফা হয়েছে, মুনাফাটা আমরা সুন্দর করে সবার মধ্যে ভাগ করে দিয়েছি। তার মানে এটা আমাদের তহবিল বা মুনাফা বন্টন কার্যাবলী। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই তোমাদের বাড়ির কাজটি আমার উত্তরের সাথে মিলিয়ে নিয়েছো এবং সবাই 100% সফল হতে পেরেছো। তো আমরা দেখো, আজকে আমরা
ক্লাসে যাওয়ার আগে জাস্ট আগের ক্লাসে যা পড়েছি সেটা একটু আমরা মূল্যায়ন করে নিই যে তোমরা অ্যাকচুয়ালি ক্লাসটা মনোযোগ সহিত করেছো কি করো নাই। দেখো ক্লাসে প্রথম প্রশ্নটা হচ্ছে সরকারি অর্থায়নে সর্বাগ্রে বিবেচ্য বিষয় কোনটি, অর্থাৎ সরকারি অর্থায়নের ক্ষেত্রে কোন বিষয়টা আগে বিবেচনা করা হয়, আয়, ব্যয়, সঞ্চয় নাকি বিনিয়োগ? শিক্ষার্থীরা একটু বলো তো তোমরা ভেবেচিন্তে। নিশ্চয়ই তোমরা এখানে অ্যান্সারটা দিয়ে দিয়েছো। দেখো আমাদের অ্যান্সারটা কি হয়, আমাদের অ্যান্সারটা হচ্ছে এখানে অবশ্যই কি ব্যয়। ঠিক আছে, আমরা জানি যে সরকারি অর্থায়নের ক্ষেত্রে ব্যয় বুঝে তারপরে ইনকামের প্রসেসটা আইডেন্টিফাই করতে হয় যে আমার ইনকামটা কিভাবে আসবে। সো ব্যয়টাকে আগে বিবেচনা করে তারপরে আয়টাকে আমরা বিবেচনা করে থাকি কোন অর্থায়নের ক্ষেত্রে, সরকারি অর্থায়নের ক্ষেত্রে। এরপরে দেখো শিক্ষার্থীরা পরের প্রশ্ন, নিচের কোনটি সরকারি অর্থায়নের উৎস বহির্ভূত? একটু ভালো করে তোমরা প্রশ্নটা পড়ো, বারবার পড়ো। নিচের কোনটি সরকারি অর্থায়নের উৎস বহির্ভূত? বহির্ভূত মানে সরকারি অর্থায়নের উৎস নয়। ঠিক আছে, আমরা জানি যে সরকারি অর্থায়নের দুটি উৎস, একটা অভ্যন্তরীণ উৎস আর একটি বৈদেশিক উৎস। অভ্যন্তরীণ উৎসের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কর, আয়কর, শুল্ক, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, আবগারি কিংবা সাপ্লিমেন্টারি ডিউটি, এই সমস্ত, অথবা সরকারি প্রাইস বন্ড, অথবা সরকারি হচ্ছে বিভিন্ন ধরনের যে আমাদের ট্রেজারি বিল, ট্রেজারি স্টক আছে, এই সবগুলো কিন্তু আমাদের কি সরকারি অর্থায়নের অভ্যন্তরীণ উৎস। আর বৈদেশিক উৎস কি আছে? বিভিন্ন ধরনের বৈদেশিক দান, অনুদান, সাহায্য, সহায়তা, এগুলো কিন্তু আমাদের বৈদেশিক উৎস। কিন্তু এই উৎসের বাইরে কোনটি, অর্থাৎ সরকারি অর্থায়নের উৎস বহির্ভূত, বাইরে উৎস নয়, নিচের কোনটি? দেখো তো, আয়কর অবশ্যই এটি সরকারি অর্থায়নের অভ্যন্তরীণ উৎস, আমদানি শুল্ক অবশ্যই অভ্যন্তরীণ, তারপরে রপ্তানি শুল্ক কিন্তু অভ্যন্তরীণ। বাট খেয়াল করে দেখো, শেয়ার বিক্রয় এটি কিন্তু সরকারি অর্থায়ন নয়, এটি একেবারে প্রাতিষ্ঠানিক পর্যায়ে যে কোনো প্রতিষ্ঠান তার শেয়ার বিক্রির মাধ্যমে নিজস্ব অর্থায়ন করে থাকতে পারে। সো আমাদের অ্যান্সারটা এখানে কি হবে শিক্ষার্থীরা? নিশ্চয়ই শেয়ার বিক্রয়। তোমরা সকলে পেরে গেছো আশা করি। তো দেখো এরপরে আমাদের 3 নম্বরে ছিল যে অব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়নের উদ্দেশ্য কি? বলো তো, এটা কি মুনাফা অর্জন করা, আয় ব্যয় নিয়ন্ত্রণ করা, সম্পদ ক্রয় করা নাকি জনসেবা প্রদান? তুমি জাস্ট মাথায় একটু কথা খেয়াল করো যে অব্যবসায় প্রতিষ্ঠান কোনগুলো? শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, দাতব্য চিকিৎসালয়, এগুলো কি কখনো মুনাফা অর্জনের জন্য কাজ করে থাকে? অবশ্যই না। এটা কিসের জন্য? জনসেবা প্রদানের জন্য। সো আমাদের অ্যান্সারটা হবে কি? জনসেবা প্রদান। ওকে, এরপরে দেখো আমরা একটা বহুপদী সমস্যা দেখব যে অর্থায়নের কার্যাবলী হচ্ছে, দেখো এখানে 3টি দেওয়া আছে, একটি তহবিল বন্টন, তহবিল সংগ্রহ, বিনিয়োগ সিদ্ধান্ত। শিক্ষার্থীরা তাহলে আমরা জানি অর্থায়নের কার্যাবলী কিন্তু এই 3টাই। সো অ্যান্সারটা হবে কি আমাদের 1, 2 ও 3। ওকে, সো আশা করি যে তোমরা এই 4টি প্রশ্নের বেশ ভালো মতো অ্যান্সার দিতে পেরেছো এবং তোমরা আগের ক্লাসটা বেশ ভালো মতো উপভোগ করে নিশ্চয়ই ভালো মতো পড়াশোনা করেছো, আদারওয়াইজ তোমরা প্রশ্নের অ্যান্সারটা দিতে পারতে না। ওকে, সো আমরা আজকে আমাদের আজকের পাঠে চলে যাব। আজকের পাঠটা খুবই ইন্টারেস্টিং পার্ট এবং আজকে কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল কিছু জিনিস আছে, আমি বোর্ড ইউজ করব এখানে, তোমরা অবশ্যই সেদিকে ভালো মতো খেয়াল রাখবে। এর পাশাপাশি আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস যেটা অর্থায়নে না জানলেই নয়, অর্থাৎ এই চ্যাপ্টার, এই ফার্স্ট চ্যাপ্টারের ওপর কিন্তু অর্থায়নের অন্য চ্যাপ্টারগুলো ডিপেন্ডস করে। ওকে, সো আমি আজকে যে বিষয়গুলো পড়াবো এগুলোর প্রতি তোমরা ভালোভাবে খেয়াল করবে এবং এইগুলোর প্রভাব কিন্তু তুমি পরের চ্যাপ্টারগুলোতে পাবে। দেখো আমরা যে আজকে অধ্যায় 1 এবং আজকে ক্লাস নম্বর 3, আমরা প্রথম অধ্যায়ের 3 নাম্বার ক্লাসটা করছি। শিক্ষার্থীরা মনে রাখবে যে আগের 2টি ক্লাসে আমি বেশ কিছু পড়াবার চেষ্টা করেছি। আজকে যেটা পড়াবো এটার মাধ্যমেই হয়তো আমার আজকের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, তবে আমি শেষ করব না, আগামী ক্লাসে কিছু না কিছু একটা রাখবো। কিন্তু আজকে বেসিক্যালি আমার ক্লাসের নর্মাল যেই কাজ সেগুলো কিন্তু শেষ হয়ে যাবে। তো দেখো আজকে আমরা শিখন ফলে কি রেখেছি, আজকের পাঠ শেষে তোমরা অর্থায়নের নীতি সমূহ আলোচনা করতে পারবে, তারপরে দেখো যে অর্থায়নের লক্ষ্য বর্ণনা করতে পারবে এবং অর্থায়নের যে একটা সামাজিক দায়িত্ব রয়েছে এটা কিন্তু তুমি ব্যাখ্যা করতে পারবে। সো ইম্পর্টেন্ট 3টি আমাদের শিক্ষণফল আজকে, যে অর্থায়নের নীতিসমূহ, অর্থায়নের লক্ষ্য বা উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য এবং তারপরে অর্থায়নের যে সামাজিক দায়িত্ব, এটি নিয়ে আমাদের আজকের ক্লাস। আশা করি শিক্ষার্থীরা তোমরা ক্লাসের শেষ অবধি তোমরা আমার সাথেই থাকবে এবং ক্লাসটি উপভোগ এবং মনে রাখবার, এবং যে কোনো ধরনের সমস্যাগুলো হলে তোমরা সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে লিখবে, আমি ক্লাস শেষে তোমাদের প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দেব।
ঠিক আছে, হয়তো এখানে সরাসরি দেব না, কিন্তু তোমাদের কমেন্ট বক্সে আমি সেখানে গিয়ে তোমাদের অ্যান্সারটা দেবার চেষ্টা করব। তো দেখো আমাদের প্রথম যে শিখনফল সেটি হলো অর্থায়নের নীতি। তোমরা এখানে একটি স্মার্ট আর্ট বা একটা স্ক্রিন, এখানে সুন্দর করে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। এখানে আমরা অর্থায়নের নীতিকে মেইনলি 3টি ভাগে ভাগ করেছি। তো মনে রাখবে যে নীতি কি, যে কোনো কাজ করবার যে একটা বিধি বা নিয়ম, সেটি কিন্তু আমাদের এক ধরনের নীতি। ঠিক আছে, যে কোনো কাজ করতে হলে কিভাবে কাজটি করতে হবে, কিভাবে কাজ যদি সম্পাদন করতে হবে, কিংবা সেটা কিভাবে আমাদের সব ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবো, এই সংক্রান্ত যাবতীয় যে নিয়মগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের নীতি। ওকে, সো অর্থায়নে আমরা দেখেছি যে অর্থায়নের কার্যাবলীকে আমরা 3টি ভাগে ভাগ করে থাকি। কি, একটা তহবিল সংগ্রহ, তহবিল বন্টন এবং বিনিয়োগ সিদ্ধান্ত। এই 3টি বা সব ধরনের অর্থায়নের কাজের ক্ষেত্রেই কিন্তু অবশ্যই এই নীতিগুলো ফলো করতে হবে। এই নীতি বহির্ভূত কোনো কিছু আমরা কিন্তু অর্থায়নের কার্যাবলী বলে গণ্য করব না। অর্থাৎ যখনই তুমি অর্থায়নের কার্যাবলীতে তুমি কোনো সিদ্ধান্ত নিতে যাবা, বা যে কোনো আর্থিক ব্যবস্থাপক যখনই কোনো সিদ্ধান্ত নিতে যাবেন অর্থায়ন সংক্রান্ত, তখনই অবশ্যই তিনি কিছু রুলস এবং রেগুলেশন ফলো করবেন, এবং সেই রুলস এবং রেগুলেশন গুলোকে আমরা সাধারণত নীতি বলে থাকি। সো অর্থায়নের বা একজন আর্থিক ব্যবস্থাপককেও কিন্তু বিভিন্ন ধরনের নিয়ম নীতি এগুলো ফলো করতে হয়। সো হোয়াট আর দোজ প্রিন্সিপলস? ওকে, দেখো ফার্স্টলি এখানে বলেছি যে ঝুঁকি ও মুনাফা নীতি, প্রিন্সিপলস অফ রিস্ক অ্যান্ড রিটার্ন। ওকে, এটা সো আমাদের ফার্স্টটা কি, যে ঝুঁকি এবং মুনাফা নীতি। তারপরে 2 নাম্বার হলো প্রিন্সিপলস অফ লিকুইডিটি অ্যান্ড প্রফিটেবিলিটি, অর্থাৎ তারল্য এবং মুনাফা নীতি। এবং ফাইনালি আমাদের কি আছে, পোর্টফোলিও বা বৈচিত্র্যায়ন নীতি। এই কথাগুলো তোমাদের হয়তো বা কিছু কিছু টার্ম আছে, স্যার ঝুঁকি কি, তারল্য কি, স্যার মুনাফাটা কি, পোর্টফোলিও কি, এগুলো তোমার মনের মধ্যে হয়তো এতক্ষণে জেগে গেছে প্রশ্ন, এবং আমি সেই প্রশ্নগুলো কিন্তু একে একে অ্যান্সার দেব। তোমরা ভালো করে খাতায় নোট নিয়ে নিবা অথবা মনে রাখবে, তাহলে আমার ক্লাসটা ভালো লাগবে। ওকে, সো দেখো আমরা এই অর্থায়নের নীতির প্রথম যে নীতি সেটির আলোচনায় চলে যাব। প্রথম নীতিটি হচ্ছে আমাদের ঝুঁকি ও মুনাফা নীতি। শিক্ষার্থীরা ভালো করে খেয়াল রাখবে। আচ্ছা, তোমরা কি এখানে একটি ছবি দেখতে পাচ্ছ? অবশ্যই তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। ইনি বিশ্বের শ্রেষ্ঠ, অর্থাৎ ক্রিকেট বিশ্বের শ্রেষ্ঠ অলরাউন্ডার, নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব খান নয় কিন্তু, ঠিক আছে, সাকিব আল হাসান। সো এই সাকিব আল হাসান কোথায় পড়াশোনা করেছে তোমরা কি জানো? সাকিব আল হাসান, দেখো আমাদের বাবা মা সবাই কিন্তু চায় তার ছেলে সন্তান বা মেয়ে সন্তান যেটা হলো, সন্তান হলেই সে একটা মেডিকেলে পড়বে, মানে পড়বে, ইঞ্জিনিয়ার হবে অথবা ইউনিভার্সিটিতে পড়বে। কিন্তু সাকিব আল হাসান কি করেছে, যে ভর্তি হয়েছে কোথায়, বিকেএসপি তে। এখন বিকেএসপি তে কেন ভর্তি হয়েছে? দেখো সাকিব আল হাসান আমরা এখানে দেখতে পাবো, অবশ্য এর পাশে দেখো বিকেএসপি তে ভর্তি হয়েছে। এখন বিকেএসপি তে ভর্তি হয়েছে কিসের জন্য? খেলাধুলা। যেখানে সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, সেখানে সাকিব আল হাসান যে ভর্তি হয়েছে বিকেএসপি তে। কেন ভর্তি হয়েছে? ভালো ক্রিকেটার হওয়ার জন্য। কিন্তু সাকিব আল হাসান যদি ভালো ক্রিকেটার না হতে পারে, তাহলে কি তার জীবন শেষ হয়ে যাবে না? ওখান থেকে অনেকে আছে এরকম যে বিকেএসপি তে যারা ভর্তি হয়েছিল তারা সবাই কি সাকিব আল হাসান হয়েছে? হয়নি। তার মানে সাকিব আল হাসান বিকেএসপি তে ভর্তি হয়েছে খেলাধুলার জন্য, খেলাধুলা শেখার জন্য, এবং সে বাংলাদেশ জাতীয় টিমে চান্স পেয়েছে এবং সে এখন নাম্বার 1 অলরাউন্ডার। সো সাকিব আল হাসানকে প্রথমে বিকেএসপি তে ভর্তি হবার মতো একটা দুঃসাহস দেখাতে হয়েছে। সেখানে সাকিব আল হাসান রিস্ক নিয়েছে, মানে কি ঝুঁকি নিয়েছে, যে আমি এখান থেকে ভালো একজন ক্রিকেটার হব। যদি সে হতে না পারে, এই যে হতে না পারার সম্ভাবনা, যে কোনো কাজ হতে না পারার যে সম্ভাবনা, এটাকে আমরা কিন্তু বলে থাকি ঝুঁকি। এখন সাকিব আল হাসান যদি ক্রিকেটার না হতে পারতো, এটা তার ঝুঁকি। ওকে, এখন সাকিব আল হাসান ক্রিকেটার হয়ে গেছে, সে এখন নাম্বার 1 অলরাউন্ডার। এই অলরাউন্ডার নাম্বার 1, এটি হচ্ছে তার রিটার্ন। সে ঝুঁকি নিয়েছিল খেলোয়াড় হবে, সে খেলোয়াড় হয়ে যাওয়ার পরে এখন যে তার টাইটেল, সেটা হচ্ছে তার রিটার্ন। অর্থাৎ যে কোনো প্রত্যাশা যখন আমরা করি, ওই প্রত্যাশা পূরণ হবার না হবার যে সম্ভাবনা, সেটি হচ্ছে ঝুঁকি। আর প্রত্যাশা পূরণ হইলে সেখান থেকে আমি যা পাই, আমার যা অর্জন হয়, যা অর্জিত হয় আমার দ্বারা, সেটি হচ্ছে আমার রিটার্ন বা মুনাফা। ঠিক আছে, সো সাকিব আল হাসান বিকেএসপি তে ভর্তি হয়েছিল, এটা ওর ঝুঁকি। আর এখন সে নাম্বার 1 অলরাউন্ডার, এটি হচ্ছে তার মুনাফা বা রিটার্ন। আমরা একটা ভিডিও দেখবো শিক্ষার্থীরা, তোমরা দেখো ভালো করে ভিডিওটা একটু দেখবে। আমরা একটা ভিডিও দেখি, Fantastic player for দেখো Bangladesh. ভালো করে। And he starts with the আচ্ছা, দেখো এখানে সাকিব আল হাসানে 1 বলে একটা 6 মারবে বা একটা 6 রান দরকার। ঠিক আছে,
তাই সে দেখো একেবারে সে স্কয়ার লেগ অনুযায়ী একেবারে বলটা তুলে দিয়েছে। সে যখন বলটা উপরে মেরেছে তখন শিক্ষার্থীরা বলো তো এটা কি 6 হবে নাকি আউট হয়ে যাবে? এটা 6 নাও হতে পারে, সে আউট হয়ে যেতে পারে। তো এই যে সে আউট হয়ে যেতে পারে অথবা 6 হবে না, এটার যে সম্ভাবনা এটা হচ্ছে তার ঝুঁকি। অর্থাৎ সে বলটা তুলে মেরেছে 6 মারার উদ্দেশ্যে, 6টা না হওয়ার সম্ভাবনাটা হচ্ছে তার ঝুঁকি। এখন দেখি 6টা হয়েছে নাকি আউট হয়েছে, দেখো তো। Big shot. Has he got enough? Yes, it's gone all the way. Exactly, আমাদের What a 6টা start. হয়ে গেছে। তার মানে Welcome back, Shakib al Hasan. রিস্ক নিয়েছে, রিস্ক নেওয়ার ফলে সে যেই এখানে 6টা রান পেল, এই 6 হচ্ছে তার রিটার্ন। ওকে, সো আমরা এটা কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে রিস্ক রিটার্ন নিয়ে আমরা কথাবার্তা বললাম, ঠিক আছে। এখন আমরা আমাদের প্রাতিষ্ঠানিক জীবনে চলে যাই। দেখো এই মনে করো তোমার কাছে টাকা আছে, 3টা বান্ডিল আছে, মানে 3 লক্ষ টাকা আছে তোমার কাছে, ঠিক আছে। এখন এই 3 লক্ষ টাকা তুমি যদি তোমার কাছে রাখো, আজকে যদি 3 লক্ষ টাকা রাখো, 10 বছর পর 100 বছর পরে তোমার কাছে 3 লক্ষ টাকাই থাকবে। এটাকে যদি তুমি কখনো বিনিয়োগ না করো তাহলে কিন্তু এই টাকাটা বাড়ার সম্ভাবনা নেই, ঠিক আছে। এখন মনে করো এই 3 লক্ষ টাকা, আমরা একটু বোর্ডে একটু খেয়াল করে দেখি। তোমার কাছে 3 লক্ষ টাকা আছে। এই 3 লক্ষ টাকা তুমি ব্যাংকে রাখতে পারো। মনে করো তুমি ব্যাংকে রাখবে 10% সুদে, ঠিক আছে। তুমি 3 লক্ষ টাকা যদি ব্যাংকে রাখো তাহলে তুমি 10% ইন্টারেস্ট পাবে। আবার একই সাথে তুমি যদি 3 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করো তাহলে দেখা যাবে তুমি বছর শেষে তুমি 50,000 টাকা পাচ্ছ। খেয়াল করে দেখো যে তুমি 3 লক্ষ টাকা ব্যাংকে রাখলে 10% ইন্টারেস্ট হলে বছর শেষে তুমি 30,000 টাকা ইন্টারেস্ট পাচ্ছ। আর এই টাকা দিয়ে যদি তুমি একটা ব্যবসা শুরু করে দাও তাহলে সেই ব্যবসা থেকে তুমি মনে করো 50,000 টাকা পাচ্ছ। তাহলে খেয়াল করে দেখো যে ব্যাংকে রাখলে মুনাফা 30,000, ব্যবসায় রাখলে কি হবে, মুনাফা 50,000 টাকা পাওয়া যাবে, ঠিক আছে। আবার আরেকটা জিনিস খেয়াল দেখো যে মুনাফার দিক থেকে যেমন ব্যবসাটা ক্ষেত্রে আমরা মুনাফাটা বেশি পাচ্ছি, যদি আমি ঝুঁকির দিকে যাই তাহলে দেখো ব্যাংকে রাখলে যে 10% সুদ দিবে, ব্যাংক যদি কোনো মুনাফা অর্জিত নাও করে, লস করলেও কিন্তু তোমাকে কি দিবে, অবশ্যই 10% মুনাফা তোমাকে দেবে, ঠিক আছে। তার মানে এটাতে কি একটু ঝুঁকি, এটাতে ঝুঁকি কম, কেননা ব্যাংক তোমাকে টাকা দিতে বাধ্য। কিন্তু তুমি 3 লক্ষ টাকা যদি ব্যবসা আরম্ভ করো, ব্যবসাটা তো লস হতে পারতো। দেখা গেল এই 50,000ও না, তোমার এখানে -50,000 হয়ে গেছে, মানে তোমার 1 টাকাও কোনো লাভ হয়নি, বরং লস হয়ে গেছে। এটা তো হতে পারতো না, অবশ্যই হতে পারতো। তার মানে এটাতে কি ব্যবসা করার ক্ষেত্রে আমাদের কি হয়, ঝুঁকিটা বেশি হয়, ঝুঁকি বেশি। সো এখানে আমরা একটা জিনিস খেয়াল রাখি যে এর ঝুঁকি কম, ফলে আমি দেখো এখানে 30,000 টাকা পেলাম, কম ঝুঁকি নিয়ে পেলাম 30,000। এর ঝুঁকি বেশি, আর এখান থেকে আমি মুনাফা পেলাম কত, এই যে 50,000 টাকা। তার মানে এর ঝুঁকি কম, ফলে এর মুনাফাও কম হলো, আর এর ঝুঁকি বেশি, ফলে এর মুনাফাটাও কি হলো, বেশি হলো, ঠিক আছে। তো এই যে ঝুঁকি এবং মুনাফার মধ্যে যে সম্পর্ক, এটা হচ্ছে আমাদের ঝুঁকি এবং মুনাফার নীতি। ওকে, তাহলে নীতিটা কি হলো খেয়াল করে দেখো। যদি আমাদের ঝুঁকি, যে প্রকল্প বা যে ব্যবসায়ে আমাদের ঝুঁকি বেশি হবে, সেটার মুনাফা কি হবে, মুনাফাটাও আমাদের কি হবে, বেশি হবে। ওকে, তার মানে ঝুঁকি বেশি, মুনাফাটা কি হবে, বেশি হবে। একইভাবে ঝুঁকি যদি কম হয় তাহলে মুনাফাটাও কি হবে, কম হবে। এটি হচ্ছে আমাদের ঝুঁকি এবং মুনাফা নীতির মূল কথা। অর্থাৎ এমন প্রকল্পে সবসময় কিন্তু একজন বিনিয়োগকারী বেশি ঝুঁকি নিতে চান, কিসের জন্য, বেশি পরিমাণ মুনাফার জন্য। আমরা একটু স্লাইডটা খেয়াল করে দেখি শিক্ষার্থীরা, দেখো স্লাইডে আমরা যাই। তাহলে এখান থেকে আমরা একটা কথা কিন্তু সবসময় বলতে পারি, কথাটা হচ্ছে নো রিস্ক নো গেইন। অর্থাৎ আমি যদি রিস্ক না নেই, সাকিব আল হাসান যদি রিস্ক না নিত তাহলে কিন্তু সে নাম্বার 1 অলরাউন্ডার হতে পারতো না। সো নো রিস্ক নো গেইন। আবার আমি যদি হাই রিস্ক নিই তাহলে আমাদের হাই রিস্ক হলে হাই গেইন হবে, ঠিক আছে। অর্থাৎ আমাদের নো রিস্ক নো গেইন, সো হাই রিস্ক হলে কি হবে, হাই গেইন।
ওকে, সো এখান থেকে আমরা যদি একটু আমাদের আলোচনায় চলে যাই তাহলে বিষয়টা এরকম হয়। খেয়াল করে দেখো, আমি এখানে সুন্দর করে ঝুঁকি কাকে বলে বলেছি যে তোমার প্রত্যাশা, তুমি যা প্রত্যাশা করছো সেটা পূরণ না হওয়ার যে সম্ভাবনা সেটাকে ঝুঁকি বলা হয়ে থাকে। আর যে কোনো প্রকল্পে বিনিয়োগ থেকে যা তুমি পাবে সেটা হচ্ছে তোমার কি মুনাফা। ওকে, এরপরে দেখো ঝুঁকি যত বেশি হবে তোমার মুনাফাও তত বেশি হবে, আর ঝুঁকি যত কম হবে তোমার মুনাফাও কি হবে তত কম হবে। ঠিক আছে, তার মানে কি যে ঝুঁকির সাথে এই মুনাফার কি সবসময় ধনাত্মক সম্পর্ক বা পজিটিভ রিলেশনশিপ বা সমমুখী সম্পর্ক বিদ্যমান। কিভাবে দেখো, এই যে এখানে দেখেছি ঝুঁকি যখন বেশি তখন মুনাফাও বেশি, ঝুঁকি যখন কম তখন মুনাফাও কি কম। সো এই ধরনের রিলেশনশিপকে আমরা বলে থাকি পজিটিভ, যে ঝুঁকি বাড়লে মুনাফা বাড়ে, ঝুঁকি কমলে মুনাফা কমে। এই ধরনের সম্পর্ককে আমরা ধনাত্মক সম্পর্ক বা সমমুখী সম্পর্ক বা পজিটিভ রিলেশনশিপ বলি। শিক্ষার্থী, আমি যদি এই ঝুঁকি এবং মুনাফার এই নীতিটাকে আমি যদি একটু গ্রাফিক্যালি প্রেজেন্ট করি তাহলে কি হয় দেখো, আমি গ্রাফ যদি ইউজ করে থাকি, দেখো গ্রাফের ক্ষেত্রে মনে করো এটা আমাদের এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা 0, ঠিক আছে। এইদিকে আছে ঝুঁকি আর এইদিকে আছে আমাদের মুনাফা। খেয়াল করে দেখো, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা ভার্টিক্যালি ওয়াই অ্যাক্সিস আর হরিজন্টালি আমাদের এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের কি ওয়াই অক্ষ। এখন দেখো এক্স অক্ষে আছে আমাদের ঝুঁকি আর ওয়াই অক্ষে কি আছে মুনাফা। ঠিক আছে, ভালো করে খেয়াল করে দেখো, যদি তোমার ঝুঁকি 1% হয়, যদি তোমার ঝুঁকি 1% হয়, মনে করো তোমার মুনাফা 100 টাকা হলো, 100 টাকা। ঠিক আছে, এখন তোমার এই ঝুঁকিটা বেড়ে যদি 2% হয় তাহলে তোমার এখানে মুনাফাটা হতে পারে 200 টাকা। যদি এটা বেড়ে 3% হয় তাহলে তোমার মুনাফাটা কত হতে পারে, 300 টাকা হতে পারে। ঠিক আছে, ভালো করে দেখো যে আমাদের এখানে ঝুঁকি আমি ধরে নিলাম 1% যখন ছিল তখন আমাদের মুনাফা ছিল 100 টাকা। যখন আমরা 1% থেকে বেড়ে ঝুঁকিটা 2% হলো তখন আমাদের মুনাফা হলো 200 টাকা। 2% থেকে বেড়ে যখন ঝুঁকিটা 3% হবে তখন আমাদের মুনাফাটা হলো 300 টাকা। তার মানে এটা বুঝতে পারছি যে ঝুঁকি যত এদিকে বাড়ছে মুনাফা তত এদিকে কি হচ্ছে, বাড়ছে। ঠিক আছে, ভালো করে দেখো যে ঝুঁকি আমার যত বাড়ছে মুনাফা আমার কি হচ্ছে তত বাড়ছে। একইভাবে আমি যদি বলি ঝুঁকিটা এইদিকে যত কমছে আমার মুনাফাও কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, কমে যাচ্ছে। যেমন আমার যখন 3% ঝুঁকি ছিল তখন আমার মুনাফা ছিল 300 টাকা। একইভাবে আমার যখন এটা কমে 2% হয়েছে তখন হয়েছে কত, 200। যখন 1% হয়েছে তখন হয়েছে কত, 100। ঠিক আছে, এটা যদি তুমি একটু এখানে এটা অ্যাড করে দাও তাহলে এরকম হবে। খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, এরকম হবে। ওকে, এরকম হবে। হ্যাঁ, তার মানে বিষয়টা কি, এখানে ভালো করে খেয়াল করে দেখো যে এই যে সবসময় এই যে রেখাটা এটা কিন্তু সবসময় কি ঊর্ধ্বমুখী। তার মানে এদের মধ্যে একটা পজিটিভ রিলেশনশিপ রয়েছে, অর্থাৎ ঝুঁকি এবং মুনাফার মধ্যে একটি পজিটিভ বা ধনাত্মক সম্পর্ক রয়েছে। অর্থাৎ আমাদের ঝুঁকি বাড়লে মুনাফা বাড়বে আর ঝুঁকি যত কম হবে মুনাফাও কি হবে আমাদের আস্তে আস্তে কম হয়ে যাবে। শিক্ষার্থীরা দেখো, তাহলে আমাদের অর্থায়নের প্রথম নীতিটা হচ্ছে ঝুঁকি এবং মুনাফা নীতি। তাহলে ঝুঁকি এবং মুনাফা নীতি কি, সবসময় মনে রাখবে যে ঝুঁকি যত বাড়ে মুনাফাও তত বাড়বে আর ঝুঁকি যত কমবে মুনাফা তত কি হবে, কমে যাবে। ঠিক আছে, আমি যদি আরো ভালো করে একটা উদাহরণ দিই, মনে করো তোমার কাছে টাকা আছে, সেই টাকাটা তুমি সেই টাকা দিয়ে ব্যবসা করতে পারো, আবার ওই টাকাটা তুমি শেয়ার বাজারে রাখতে পারো। তাহলে দেখো, ব্যবসা করলে তোমার ঝুঁকিটা যত বেশি, শেয়ার বাজারে কিন্তু বিনিয়োগ করলে তার থেকে ঝুঁকি অনেক বেশি। একইভাবে ব্যবসা করলে তুমি যদি একটি বছরে 10,000 টাকা লাভ করো, দেখা যাবে যে শেয়ার বাজারে বিনিয়োগ করলে সেখান থেকে তুমি 1 লাখ 2 লাখ টাকাও ইনকাম করতে পারো। তার মানে যে বাজারে সবচেয়ে বেশি ঝুঁকি সেই বাজারে থেকে বিনিয়োগ করলে আমাদের মুনাফা কি হবে, তত বেশি পাবার সম্ভাবনা থাকবে। শিক্ষার্থী, এটি হচ্ছে আমাদের প্রথম অর্থায়নের প্রথম নীতি, কি, ঝুঁকি এবং মুনাফা নীতি। ওকে, এরপরে দেখো আমরা এখান থেকে এই প্রশ্নটার কিভাবে হতে পারে আমরা একটু দেখি। এই প্রশ্নটাই কিন্তু আমাদের জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্নে গেলে কি হবে, যদি জ্ঞানমূলক প্রশ্ন হয় তাহলে কি হবে দেখো, ঝুঁকি এবং মুনাফার মধ্যে কেমন সম্পর্ক বিদ্যমান, ধনাত্মক নাকি ঋণাত্মক, তোমাকে কিন্তু এটা বলতে হবে যে ঝুঁকি এবং মুনাফার মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। কিন্তু একই জিনিসই যদি সুন্দরভাবে একটু অন্য ভাষায় আসে যে ঝুঁকি এবং মুনাফার মধ্যে কিরূপ সম্পর্ক বিদ্যমান ব্যাখ্যা করো,
তখন কিন্তু তোমাকে এই কয়টি পয়েন্ট কিন্তু তোমাকে আলোচনা করতে হবে। আমার এই পয়েন্টগুলো মনে রাখবে, তোমাদের বই যখন খুলবে এই নীতিটা কমপক্ষে 2-3 পেজ আলোচনা করা আছে, কিন্তু 2-3 পেজ আলোচনা করা থাকলেও তুমি যখন লিখতে যাবে, তোমার 2 মার্কসের প্রশ্ন আসছে, তখন কি তুমি 2 পেজ লিখবা? অবশ্যই না। তাহলে মূল জিনিসটা সেখানে থাকতে হবে। এই জন্য আমি এখানে পয়েন্ট আকারে সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা জাস্ট এই পয়েন্টগুলো যেন তোমাদের প্রশ্নে থাকে, যে অ্যাকচুয়ালি ঝুঁকি কি, বিনিয়োগ কি, আর ঝুঁকির সাথে মুনাফার সম্পর্কটা কি। ঠিক আছে, অর্থাৎ আমাদের এখানে খেয়াল করে দেখো যে ঝুঁকি যত বেশি হবে মুনাফা তত বেশি হবে, ঝুঁকি যত কম হবে মুনাফা তত কম হবে। এদের মধ্যে কেমন সম্পর্ক বিদ্যমান? ধনাত্মক বা পজিটিভ রিলেশনশিপ রয়েছে। এটি কিন্তু আমাদের বেসিক। তারপরে তুমি উদাহরণ দিয়ে যত বড় ইচ্ছে তত বড় করে এক্সপ্লেইন করতে পারো, কিন্তু 2 মার্কসের যদি কোশ্চেন থাকে তোমাকে এই 5টি পয়েন্ট অবশ্যই সেখানে মেনশন করতে হবে, তারপর তুমি অন্য পয়েন্টগুলোতে যাবে শিক্ষার্থীরা। এখানে আমরা দেখি, আমরা চলে যাই আমাদের স্লাইড শোতে। তাহলে আমরা দেখলাম যে প্রথম আমাদের অর্থায়নের নীতিটি হলো ঝুঁকি এবং মুনাফার নীতি। সো ঝুঁকি বাড়লে, যত বেশি ঝুঁকি তত বেশি লাভ, যত কম ঝুঁকি তত কম লাভ। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা এখান থেকে কি ধরনের প্রশ্ন আসবে সেটা আমরা বলে দিলাম। এখন আমরা আমাদের 2 নাম্বার পয়েন্টে চলে যাব, সেটি হচ্ছে তারল্য এবং মুনাফা নীতি। শিক্ষার্থী একটু ভালো করে এখানে দেখবার চেষ্টা করো, তারল্য এবং মুনাফা। তাহলে তারল্য এবং মুনাফা, তারল্য কি জিনিস? মুনাফা আমরা বুঝলাম যে মুনাফা হচ্ছে বিনিয়োগ থেকে আমি যা পাবো সেটা হচ্ছে আমার মুনাফা। ঠিক আছে, এখন তারল্য জিনিসটা কি? খুব সিম্পল, তোমার কাছে যে টাকা আছে এটাই তোমার তারল্য। অর্থাৎ মাঝে মাঝে দেখবা, তোমরা স্টুডেন্ট মানুষ, মানি ব্যাগ আছে, মানি ব্যাগে দেখবা মাঝে মাঝে এত পরিমাণ টাকা হয়ে যায়, আবার মাঝে মাঝে 1 টাকাও থাকে না। আমিও দেখেছি, আমি যখন স্টুডেন্ট ছিলাম এরকম ছিলাম। যখন তোমার কাছে টাকা থাকবে সেটা তোমার তারল্য। তারল্য মানে ওই টাকা তুমি ইচ্ছা মতো খরচ করতে পারবা, গিয়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারবা, গিয়ে তুমি চা খেতে পারবা, ওটা দিয়ে বই কিনতে পারবা, ঠিক আছে, আরেকজনকে দান করতে পারবা, আরেক বন্ধুকে হেল্প করতে পারবা। কিন্তু যদি টাকা না থাকে তাহলে তুমি কিছুই করতে পারবে না। তার মানে তোমার কাছে যখন টাকার সমাগম হয় সেটা হচ্ছে তোমার তারল্য। আমি যদি এখন অর্থায়নের ভাষায় চলে যাই, তো মনে রাখবে যে তারল্য হচ্ছে স্বল্প মেয়াদী দায় পরিশোধ ক্ষমতা। স্বল্প মেয়াদী দায় আবার কি জিনিস খেয়াল করো, যে চাহিদা মাত্র আমরা যদি আমাদের দায়টা কাউকে পরিশোধ করতে পারি। মনে করো আমাদের কাছ থেকে মিস্টার করিম টাকা পাবে, সে হঠাৎ করে আমাদের কাছে এসে টাকা দাবি করেছে, আমি যদি সঙ্গে সঙ্গে তার দায়টা মেটাতে পারি, তার মানে আমাদের প্রতিষ্ঠানের তারল্য ভালো, অর্থাৎ টাকা আমাদের কাছে আছে। এখন যদি কোনো কারণে মিস্টার করিমকে যদি আমি টাকা না দিতে পারি, তাহলে কিন্তু এটা কিন্তু একটা সুনামের ব্যাপার যে আমাদের প্রতিষ্ঠান ঠিকঠাক মতো টাকাটা প্রদান করে না। ঠিক আছে, সো তারল্য মানে কিন্তু মনে রাখবা যে আমাদের কি স্বল্প মেয়াদী দায় পরিশোধ ক্ষমতা। আর এই দায় পরিশোধ ক্ষমতাটা আমাদের সাধারণত নগদ টাকা দিয়ে আমরা করে থাকি। আমরা একটু স্লাইড আবারও যাই, দেখো এটা আমরা নগদ টাকা দিয়ে করে থাকি। এখন নগদ টাকা বলতে আবার নগদ সমতুল্য দিয়েও কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, নগদ সমতুল্য কি? যেমন ব্যাংকের চেক দিয়েও কিন্তু আমরা একেবারে স্বল্প মেয়াদী দায়টা পরিশোধ করতে পারি। আবার একইভাবে কিছু বিক্রয়যোগ্য সিকিউরিটিজ আছে, এবং আবার কি আছে, কিছু প্রাপ্য বিল বা দেনাদার আছে, যাদের কাছ থেকে আমরা টাকা পাই, তাদের কাছ থেকে টাকা নিয়ে এসেও কিন্তু আমরা আমাদের তারল্যটা বজায় রাখতে পারি। ঠিক আছে, তো শিক্ষার্থীরা সবসময় মনে রাখবে যে এই তারল্যের সাথে 3টা জিনিস এখানে, এরা খুবই ইন্টার রিলেটেড জিনিস। কি কি জিনিস খেয়াল করো, একটা হচ্ছে তারল্য, আর একটা হচ্ছে বিনিয়োগ, আর আরেকটা হচ্ছে মুনাফা। এই 3টা জিনিস খুবই ইন্টার রিলেটেড। তারল্যের সাথে বিনিয়োগ এবং মুনাফার খুবই কি আছে, ভালো একটা সম্পর্ক রয়েছে। ঠিক আছে, এখন মনে করো তোমার কাছে 1 লক্ষ টাকা আছে। এখন এই 1 লক্ষ টাকা আছে, তুমি যদি এই 1 লক্ষ টাকা বিনিয়োগ করো তাহলে তুমি 10% ইন্টারেস্ট পাবা। 1 লক্ষ টাকা আছে, যদি এটা তুমি কোথাও বিনিয়োগ করো তাহলে তুমি 10% ইন্টারেস্ট পাবে। এখন ভালো করে খেয়াল করে দেখো, তারল্য মানে এই 1 লক্ষ টাকা তোমার কাছে রেখে দেওয়া। ঠিক আছে, আর বিনিয়োগ করা মানে 1 লক্ষ টাকা তোমার কাছ থেকে চলে যেয়ে আর একটা কোথাও বিনিয়োগ করবে, মানে তোমার কাছে তার তারল্য থাকলো না। মনে করো তুমি তোমার কাছে 1 লক্ষ টাকা রেখে দিয়েছো, তাহলে যখন রেখে দিয়েছো তখন এটা কি আমাদের তারল্য। তাহলে তারল্য হচ্ছে কত আমাদের 1 লক্ষ টাকা। তাহলে 1 লক্ষ টাকা যদি তুমি 1 লক্ষ টাকা তোমার কাছে রেখেই দাও, তাহলে নিশ্চয় তুমি আর বিনিয়োগ করতে পারবে না। তার মানে তখন তোমার বিনিয়োগ কত হবে? 0। অর্থাৎ
তোমার কাছে 1 লক্ষ টাকা আছে, সেটা তুমি কোথাও বিনিয়োগ করলে না, তোমার কাছে রেখে দিলা, তাহলে কি তোমার বিনিয়োগ বাড়বে? বাড়বে না। তার মানে তোমার বিনিয়োগটা শূন্য। এখন তুমি যদি বিনিয়োগ না করো, তোমাকে কি এই 10% ইন্টারেস্ট দিবে কেউ? অবশ্যই দিবে না। তার মানে বিনিয়োগ যদি শূন্য হয়, মুনাফা তোমার কত হবে? শূন্য। ঠিক আছে। একইভাবে অপোজিট ভাবে দেখো, মনে করো তোমার কাছে 1 লক্ষ টাকা আছে, তুমি এটা তারল্য না রেখে তুমি বিনিয়োগ করে দিলে 1 লক্ষ টাকা ধরেই। তাহলে তোমার কাছে যে 1 লক্ষ টাকা ছিল, এটা বিনিয়োগ করে দিয়েছো, মানে কি আরেকটা প্রতিষ্ঠানে দিয়ে দিয়েছো, বিনিয়োগ করেছো, ফলে তোমার তারল্য তখন কি? জিরো। মানে তোমার কাছে কোনো টাকা এখন নাই, যা টাকা ছিল সবগুলো বিনিয়োগ করে দিয়ে দিয়েছি। এখন তুমি কি হবে? এই যেহেতু বিনিয়োগ 1 লক্ষ টাকা করেছো, এর উপর তুমি 10% সুদ পাবে। তাহলে 1 লক্ষ টাকা 10% সুদ কত? 10,000 টাকা। এটা তুমি পাবে। ঠিক আছে। এখন এই অবস্থা যদি এরকম হয়, দেখো মনে করো 1 লক্ষ টাকার মধ্যে তুমি 20,000 টাকা তারল্য রাখছো, মানে তোমার কাছে রেখে দিয়েছো 20,000 টাকা। তাহলে তুমি বিনিয়োগ করতে পারবে কত? নিশ্চয় কত পারবে? 80,000 টাকা বিনিয়োগ করতে পারবে কি? তাই তো, তাই না? এখন দেখো যে এই 80,000 টাকা যদি বিনিয়োগ করো, তাহলে তুমি মুনাফা পাবে কত? এই 80,000 এর 10% তাহলে কত হবে? 8,000 টাকা। তাহলে বিষয়টা এরকম দেখো, যখন তুমি তোমার কাছে টাকা রেখে দিচ্ছ, তখন তোমার কোনো বিনিয়োগই হচ্ছে না। আবার যখন তুমি বিনিয়োগ করছো সম্পূর্ণ টাকা, তোমার কাছে কোনো টাকাই থাকছে না। আবার তুমি যখন পার্শিয়ালি বিনিয়োগ করছো, মানে একটি অংশ টাকা রেখে দিচ্ছ, আর একটা অংশ বিনিয়োগ করছো, তখন দেখো এখানে আমাদের মুনাফার ক্ষেত্রে কিন্তু একটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে। আবার একইভাবে আমি যদি মনে করো 1 লক্ষ টাকা থেকে আমি আমার কাছে 40,000 টাকা রেখে দিলাম, তাহলে আমার বিনিয়োগ করবো কত? 60,000 টাকা। তাহলে এখানে মনে করো 60,000 টাকা বিনিয়োগ করলাম। তাহলে এই 60,000 টাকার উপর এই 10% ইন্টারেস্ট, তাহলে আমার মুনাফা কত হবে? 6,000 টাকা। শিক্ষার্থীরা একটু ভালো করে খেয়াল করে দেখো যে আমি আমার মূল কথা যেটা, সেটা হচ্ছে বিনিয়োগ যখন 80,000 করেছিলাম, তখন আমাদের তারল্য ছিল 20,000। অর্থাৎ তারল্য যখন 20,000, তখন বিনিয়োগ ছিল আমার 80,000, আর এই 80,000 এর উপর ইন্টারেস্ট পেয়েছিলাম 8,000। একই সাথে আমি যখন আমার তারল্য বাড়িয়ে 40,000 করলাম, তখন আমার কি হলো? বিনিয়োগটা কমে গেল, কমে 60,000 হলো। ফলে বিনিয়োগ কমার ফলে আমার কি হলো? এখানে মুনাফাটাও কি হয়েছে? দেখো, কম হয়েছে। ঠিক আছে। তাহলে আমরা যদি এখন সামারাইজ করি, করলে বিষয়টা কি হয় এরকম খেয়াল করে দেখো। তারল্য যদি বেড়ে যায়, এই যে বৃদ্ধি, দেখো তারল্য যদি বৃদ্ধি পায়, তাহলে আমার বিনিয়োগটা কিন্তু কি হবে? কম হবে। এই যে বিনিয়োগটা কি হবে? কম হবে। আর বিনিয়োগ যখন কম হবে, তখন আবার মুনাফাটাও কি হবে? কম হবে। ঠিক আছে। আমি আবারও বলছি, দেখো খেয়াল করে দেখো, তারল্য যদি আমার বাড়ে, তখন আমার বিনিয়োগ কম হবে। এই যে বিনিয়োগের এই লাইন, আমি মাঝখানে এটা মুছে দিচ্ছি, সমস্যা নেই। তাহলে বিনিয়োগটা কি হবে? আমার কম হবে। আর বিনিয়োগই যখন কম হবে, তখন আমার মুনাফা নিশ্চিতভাবে কম হবে। কেননা বিনিয়োগ না করলে আমি মুনাফা কেমনে পাবো? পাওয়ার তো কোনো সিস্টেমই নেই। একইভাবে আমি যদি অপোজিট ভাবে যাই, যদি তোমার তারল্য যদি কমে যায়, তারল্য যদি কম হয়, তাহলে তোমার কি হবে? বিনিয়োগটা তোমার বাড়বে, বিনিয়োগ বাড়বে। আর বিনিয়োগ যখন বৃদ্ধি পাবে, তখন তোমার কি? মুনাফাটাও কি হবে? বৃদ্ধি পাবে। এটি হচ্ছে আমাদের তারল্য এবং মুনাফা নীতি। আমি দেখো আরো ভালো করে বলছি যে তারল্যের সাথে বিনিয়োগ এবং মুনাফার একটা সম্পর্ক রয়েছে। দেখো খেয়াল করে দেখো, যখন আমার কাছে 20,000 টাকা তারল্য, তখন আমি বিনিয়োগ করতে পারছি 80,000, আমি মুনাফা পাচ্ছি 8,000। যখনই এই তারল্যটা বেশি হয়ে যাচ্ছে, বেশি মানে কত? আমাদের এখানে মনে করো 40,000 করছি, তখনই দেখো আমার এখানে বিনিয়োগ কম হয়ে যাচ্ছে। আর বিনিয়োগ যখনই কম হয়, তখনই দেখো আমাদের মুনাফা এখানে 6,000 কমে যাচ্ছে। তাহলে কি আমরা বলতে পারি না যে তারল্য বাড়লে বিনিয়োগও কমে, মুনাফাও কমে? একই সাথে তারল্য যদি আমাদের কমে, তাহলে বিনিয়োগ বাড়ে এবং মুনাফাও বাড়ে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন আবারও স্লাইডে চলে যাই। দেখো একটা ভালো জিনিস, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে এখানে লেখা আছে যে তারল্য ও বিনিয়োগের সাথে একটি ভালো সম্পর্ক রয়েছে এবং তারল্য কমলে বিনিয়োগ বাড়ে, ফলে মুনাফা বাড়ে। ঠিক আছে। একইভাবে যদি তারল্য বাড়ে, তাহলে বিনিয়োগ কমে, ফলে মুনাফাও কি হবে? কমবে। অর্থাৎ খেয়াল করে দেখো, এখানে জাস্ট আমি আবারও চলে যাই বোর্ডে। এটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস এবং একটা কমপ্লেক্স জিনিস, যে এখানে তারল্য এবং বিনিয়োগ, দেখো
তারল্য যদি বাড়ে তাহলে এটা কি হবে? কমবে। এটাও কি হবে? কমে। আর তারল্য যদি কমে তাহলে এটাও বাড়ে, এটাও কি হবে? বাড়ে। তার মানে কি এটা আমরা বলতে পারি না যে তারল্য বাড়লে মুনাফা কমে, তারল্য কমলে মুনাফা বাড়ে। কেন বাড়ে বা কমে? তার কারণ হচ্ছে এই যে বিনিয়োগ, বিনিয়োগের উপর আমার প্রভাব রয়েছে, তারল্যেরও প্রভাব রয়েছে, মুনাফারও প্রভাব রয়েছে। কেননা আমি যদি ঠিক মতো বিনিয়োগ না করি তাহলে তো মুনাফা পাবো না, আর আমি যদি টাকা নিজের কাছে রেখে দেই তাহলে আমার বিনিয়োগ তো হবে না। ঠিক আছে, তাহলে বিষয়টা এরকম, দেখো তারল্য বাড়লে বিনিয়োগ কমে যায়, ফলে বিনিয়োগ কমার ফলে মুনাফাটা কমে যায়। ঠিক আছে, একইভাবে তারল্য যখন কমে তখন বিনিয়োগ বাড়ে, আর বিনিয়োগ যখন বাড়ে তখন মুনাফাটাও কি হবে? বাড়বে। তোমরা যদি উদাহরণস্বরূপ দেখো তাহলে আগের যে অঙ্কটা আমি করে দিলাম ওটা সুন্দর করে তোমরা একটু দেখবা, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো তারল্য বাড়লে যদি বিনিয়োগ কমে আর মুনাফা কমে তাহলে আমরা বলতে পারি না তারল্য বাড়লে মুনাফা কমে? অবশ্যই বলা যায়। আবার একইভাবে তারল্য কমলে মুনাফা বাড়ে। কেন বাড়ে? এই যে বিনিয়োগ বাড়ে, এই জন্যই কি আমাদের মুনাফা বাড়ে। আর তারল্য যখন বাড়ে তখন বিনিয়োগ কমে, তাই আমাদের মুনাফাটাও কি হয়? কম দেখানো হয়। শিক্ষার্থীরা আমরা স্লাইডে চলে যাই। সো আমরা এখান থেকে বলতেই পারি যে তারল্যের সাথে মুনাফার একটা কেমন সম্পর্ক রয়েছে? একটা ঋণাত্মক বা একটা নেগেটিভ বা একটা বিপরীতমুখী একটা সম্পর্ক রয়েছে। একটা বাড়লে আর একটা কি হবে? কমে যাবে, আর একটা বাড়লে আর একটা কি হবে? কমে যাবে। সো এটা হচ্ছে আমাদের তারল্য এবং মুনাফা নীতি। একই সাথে আমরা তারল্য এবং মুনাফা নীতির ক্ষেত্রে সবসময় মনে রাখবো যে আমার কাছে খুব বেশি পরিমাণ বা একজন ব্যবস্থাপকের কাছে খুব বেশি পরিমাণ টাকা আবার কিন্তু তারল্য অবস্থায় রাখা যাবে না। কেন? যখনই তরল অবস্থায় টাকা থাকবে, নগদ টাকা যখন থাকবে, তখন সেই টাকাটা বিনিয়োগ না করলে অলস অবস্থায় পড়ে থাকবে, আর অলস টাকা কখনোই কোনো কিছু উৎপন্ন করতে পারে না। আবার আমাদেরকে বিনিয়োগ করার ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যে আমরা সঠিকভাবে বিনিয়োগ করছি কিনা, যথোপযুক্তভাবে বিনিয়োগ করছি কিনা, আমরা যা চাচ্ছি সেটা আমাদের প্রত্যাশা পূরণ করছে কিনা, এটা কিন্তু আমাদের বিনিয়োগ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। সো আমাদের এখানে সবসময় মনে রাখতে হবে যে তারল্য এবং মুনাফা নীতি আমাদের ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান, একটা বাড়লে আর একটা কমে যায়, অর্থাৎ তারল্য বাড়লে মুনাফা কমবে আর তারল্য কমলে মুনাফাটা বাড়বে। এর কারণে কিন্তু বিনিয়োগ, আর অন্য কিছু নয়। ঠিক আছে, তো শিক্ষার্থীরা দেখো এখান থেকে এই নীতি থেকে কি ধরনের প্রশ্ন আসে একটু দেখো। অনেকগুলো প্রশ্ন আসতে পারে। নাম্বার 1, যদি জ্ঞানমূলক প্রশ্ন আসে তাহলে আসবে তারল্য কি। তাহলে তারল্য কি? তারল্য হচ্ছে স্বল্প মেয়াদী দায় পরিশোধ ক্ষমতা, অর্থাৎ চাহিদা মাত্র গ্রাহককে দিতে বাধ্য থাকিবে। এটা যখন করবে, যখন তোমার কাছে এই পরিমাণ টাকা থাকবে, মনে রাখতে হবে তখন আমার তারল্য ভালো, অর্থাৎ সাথে সাথে আমি টাকাটা তার পরিশোধ করে দিতে পারছি। এই যে ক্ষমতা, এটা হচ্ছে কিন্তু আমাদের তারল্য। ঠিক আছে, আর তারল্যটা সাধারণত বিচার করা হয় নগদ টাকার উপর। তবে কিছু নগদ সমতুল্য জিনিসও আছে, যেমন কি আছে আমাদের, আমরা জানি যে ব্যাংকে টাকা থাকলে, প্রাপ্য বিল থাকলে, এগুলো কিন্তু নগদ টাকারই সমান। ওকে, তারপরে আর একটা প্রশ্ন কি হতে পারে দেখো, তারল্যের সংকট হলে কি সমস্যা হয়? মনে করো তোমার কাছে টাকা নেই, তাহলে তুমি কি সমস্যায় পড়বে? তারল্য যদি সমস্যা হয় বা তোমার কাছে যদি টাকা না থাকে তাহলে তুমি স্বল্প মেয়াদী দায়গুলো পরিশোধ করতে পারবে না। ফলে যখনই তোমার কাছে পাওনাদার এসে ঘুরে চলে যাবে তখনই কিন্তু প্রতিষ্ঠানের সুনামটা নষ্ট হয়ে যাবে। একই সাথে মনে করো আমার কাছে টাকা নেই, কিন্তু আমার একজন কর্মী, তার বেতন দেওয়া হয়নি, আমি যদি তাকে বেতন যথোপযুক্তভাবে যথাসময়ে না দিতে পারি তাহলে সে কিন্তু কাজ করতে আগ্রহ বোধ করবে না। সো অন্য প্রতিষ্ঠানে আমার লেবার টার্ন ওভার হবে, অর্থাৎ এক প্রতিষ্ঠান থেকে কর্মী অন্য প্রতিষ্ঠানে চলে যাবে, প্রতিষ্ঠানের সুনামে ব্যাঘাত ঘটবে। এগুলো কিন্তু তারল্য সংকটের ফলে হতে পারে, অর্থাৎ আমাদের দৈনন্দিন যে কাজগুলো সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। কিসের অভাবে? নগদ টাকার অভাবে বা তারল্য সংকটের কারণে। এরপরে দেখো প্রশ্ন, তারল্য ও মুনাফার মধ্যে কিরূপ সম্পর্ক বিদ্যমান? নেগেটিভ সম্পর্ক বিদ্যমান বা ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ যদি তারল্য বাড়ে তাহলে মুনাফা কমে, আর তারল্য বাড়লে মুনাফাটা বাড়ে। ঠিক আছে, অর্থাৎ তারল্য বাড়লে মুনাফাটা কমে, আর তারল্য যদি কমে তাহলে মুনাফাটা কি হবে? বাড়বে। ঠিক আছে, একটা নেগেটিভ রিলেশনশিপ রয়েছে। তারপরে দেখো নিচে 3 নাম্বার প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, তারল্য ও মুনাফার মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, তুমি কি একমত? অবশ্যই না। ঝুঁকি এবং মুনাফার মধ্যে ধনাত্মক সম্পর্ক বা পজিটিভ বা সমমুখী সম্পর্ক বিদ্যমান, কিন্তু তারল্য ও মুনাফার মধ্যে নেগেটিভ বা একটা বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। সো এই প্রশ্নটার অ্যান্সার লেখার সময় তোমাকে প্রথমে বলতে হবে যে না, আমি এই উক্তির সাথে একমত নই, কারণ তারল্য এবং মুনাফার মধ্যে বিপরীত
বা নেগেটিভ বা ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ তারল্য বাড়লে মুনাফা কমে আর তারল্য কমলে মুনাফা বাড়ে। এইভাবে কিন্তু তোমাকে অ্যান্সারটা করতে হবে। এরপরে দেখো যে তারল্য কিভাবে মুনাফার হ্রাস বৃদ্ধি ঘটায়। তারল্য কিন্তু কেবল বিনিয়োগে তার প্রভাবটা বিস্তার করে। আমি সুন্দর করে দেখিয়ে দিলাম যে এখানে দেখিয়ে দিয়েছি যে তারল্যর সাথে বিনিয়োগের কি একটা ভালো সম্পর্ক আছে, আর এই বিনিয়োগের ফলেই কিন্তু মুনাফার হ্রাস বৃদ্ধি ঘটায়। কিভাবে? এই বিনিয়োগের জন্য, কেননা তারল্য যখন বাড়ে তখন বিনিয়োগ কমে, আর যখন বিনিয়োগ কম হবে তোমার তো মুনাফা অটোমেটিক্যালি কম হয়ে যাবে। অর্থাৎ এই বিনিয়োগই একমাত্র প্রভাবক, এখানে ক্যাটালিস্ট হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগ যত বেশি হবে তত আমার মুনাফা হবে, কিন্তু তারল্য বাড়লে বিনিয়োগ তো বাড়বে না, বিনিয়োগ কমে যাবে। আবার একই সাথে তারল্য যদি কমে তখন বিনিয়োগ বাড়বে। সো বিনিয়োগের সাথে মুনাফা আবার কি সমমুখী, দেখো যে তা বিনিয়োগ কমলে মুনাফাও কমে যায়, বিনিয়োগ বাড়লে মুনাফাও কি হবে, বেড়ে যাবে। সো এই তারল্য এবং মুনাফার মধ্যে যে জিনিসটা সবচেয়ে প্রভাবিত করে সেটা হচ্ছে আমাদের বিনিয়োগ। ঠিক আছে, সো আমরা চলে যাই, দেখো আমাদের স্লাইডে চলে যাই। দেখো এই 2 নাম্বার নীতি থেকে কিন্তু এই প্রশ্নগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে এবং তোমাদের পরীক্ষাতেও কিন্তু আসবে। তাহলে নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা এতক্ষণে ঝুঁকি এবং মুনাফা নীতি এবং তারল্য মুনাফা নীতির সম্পর্কটা বুঝে গেছো। অর্থাৎ ঝুঁকি এবং মুনাফার মধ্যে একটা সমমুখী সম্পর্ক বিদ্যমান, আর তারল্য এবং আমাদের মুনাফার মধ্যে একটা বিপরীতমুখী বা ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। ওকে, এখন দেখো শিক্ষার্থীরা আমাদের পরে 3 নাম্বার নীতিতে আমরা চলে যাব। এটি হলো পোর্টফোলিও নীতি। এটি আমরা আগে পড়েছিলাম 1950 থেকে 60 সালের মধ্যে। কে? আমাদের হ্যারি মার্কুইজ। ঠিক আছে, ইনি 1952 সালে অ্যাকচুয়ালি পোর্টফোলিও থিওরিটা আবিষ্কার করেন। আর এই পোর্টফোলিও থিওরির বাংলা হচ্ছে বৈচিত্র্যায়ন থিওরি। আর এই বৈচিত্র্যায়ন থিওরির মূল কথাটাই হচ্ছে ডু নট পুট ইওর অল এগস ইনটু ওয়ান বাস্কেট, অর্থাৎ তুমি তোমার কাছে সমস্ত ডিমগুলো একটা বাক্সেই রেখো না। ঠিক আছে, বিষয়টা এরকম, খেয়াল করে দেখো, আমরা বোর্ডে আসি। মনে করো তোমার কাছে এরকম একটা ঝুড়ি আছে, ঠিক আছে, এরকম একটা ঝুড়ি আছে। এখন সাপোজ তোমার কাছে 4টা ডিম আছে। এখন 4টা ডিম যদি এই বাক্সে এখানে সুন্দর করে রাখো, রেখে দিলা, ঠিক আছে। এখন মনে করো এই পাত্রটা তোমার হাত থেকে পড়ে গেল, তাহলে কি 4টা ডিমই ভেঙে যাবে না একসাথে? অবশ্যই ভেঙে যাবে। এখন তোমার কাজ কি দেখো, কাজ হচ্ছে এই 4টা ডিমকে তুমি ছোট্ট ছোট্ট একটা একটা করে বাক্সে রাখো, এরকম 4টা বাক্সে রাখো। খেয়াল করে দেখো শিক্ষার্থীরা যে আমার কাছে মনে করো এখানে 4টা ডিম আছে, 4টা ডিম যদি আমি একটা পাত্রে রাখি, না রেখে আমি যদি এই 4টা ডিমকে যদি আমি 4টা পাত্রে রাখি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে বিষয়টা এরকম দাঁড়ায়। দেখো এই 4টা ডিম যখন এক পাত্রে রাখছো, পাত্রটা যখন নষ্ট হয়ে যাবে, পাত্রটা যখন পড়ে যাবে, তখন 4টা ডিমই তোমার কি হয়ে যাবে, ভেঙে যাবে। কিন্তু তুমি যখন 4টা ডিম আলাদা আলাদা 4টা পাত্রে রাখবে, তখন কি হবে, মনে করো এই পাত্র পড়ে গেল, তাহলে এর ডিমটা ভেঙে গেল, তাহলে তোমার কাছে কি আরো 3টা ডিম থাকবে, তার মানে ওই 3টা ডিম তুমি খেতে পারবা। ঠিক আছে, বাট যখন তোমার 4টা ডিমই নষ্ট হয়ে গেল একই পাত্রে রেখে, একটা ডিমই তো তুমি খেতে পারতে না। ঠিক আছে, আবার এরকম যদি হয় যে মনে করো এই পাত্রটাও ভেঙে গেল, তখন তো তোমার কাছে আরো 2টা পাত্র থাকবে, মানে আরো 2টা ডিম তুমি ইউজ করতে পারবে। এই ধারণা থেকেই কিন্তু এই আমাদের পোর্টফোলিও থিওরিটা আসছে, যে তুমি তোমার কাছে থাকা সম্পত্তিগুলোকে, ক্যাশগুলোকে, নগদ টাকাকে কখনো একটা খাতে বিনিয়োগ করবে না। তুমি বিনিয়োগ করবে কি, বিভিন্ন খাতে বিনিয়োগ করবে। যেমন এখানে দেখো, মনে করো তোমার কাছে 4 লাখ টাকা আছে। এই 4 লাখ টাকা যদি তুমি একটা খাতেই বিনিয়োগ করো, অর্থাৎ এখানে মনে করো এটা একটা শেয়ার, এটা হচ্ছে গ্রামীণ ফোনের শেয়ার, মনে করো এটা গ্রামীণ ফোন লিমিটেড এর হচ্ছে শেয়ার। এটা এই গ্রামীণ ফোনের শেয়ার যদি 4 লক্ষ টাকা দিয়ে তুমি কিনো, না কিনে এই 4 লক্ষ টাকার 1 লক্ষ টাকা তুমি কিনলা মনে করো যে এসিআইএস শেয়ার, আর 1 লক্ষ দিয়ে কিনলা মনে করো যে স্কয়ারের, আর 1 লক্ষ দিয়ে তুমি কিনলা বেক্সিমকো, আর 1 লক্ষ দিয়ে তুমি গ্রামীণ ফোন কিনলা। খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, যে তোমার কাছে আমি যদি ডিমের কথা বাদ দিয়ে এখন টাকার কথায় আসি, অর্থায়নের কথায় আসি, তোমার কাছে মনে করো 4 লক্ষ টাকা আছে, এই 4 লক্ষ টাকা সব টাকা দিয়ে গ্রামীণ ফোনের শেয়ার তুমি কিনে নিলা। ঠিক আছে, একই সাথে আরেকজন ব্যক্তি আছে, মনে করো এটা হচ্ছে রহিম আর এটা হচ্ছে করিম। তো করিমের বিষয়টা কি, করিমের কাছেও মনে করো 4 লক্ষ টাকায় ছিল, করিমের কাছেও 4 লক্ষ টাকা ছিল, 4 লক্ষ টাকা ছিল। এখন এই 4 লক্ষ টাকাকে করিম করলো কি, খেয়াল করে দেখো, সে
এসিআই লিমিটেডে 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছে, সে এই যে স্কয়ার লিমিটেডে 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছে, আবার সে বেক্সিমকোতে 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছে, আবার সে গ্রামীণ ফোনে 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছে। অর্থাৎ সে বিভিন্ন ভাবে অর্থাৎ বিভিন্ন কোম্পানিতে সে এই 4 লক্ষ টাকা বিনিয়োগ করে রেখেছে। এখন কোন কারণে দেখো, খেয়াল করে দেখো, এই গ্রামীণ ফোন কোম্পানি, গ্রামীণ ফোন লিমিটেড যদি কোনো কারণে ক্র্যাশ করে মানে কি দেউলিয়া হয়ে যায়, তার মানে এই রহিমের যে 4 লক্ষ টাকা গ্রামীণ ফোনে দিয়েছিল, বিনিয়োগ করেছিল, 1 টাকাও সে পাবে না। তার মানে 1 টাকাও সে এখান থেকে মুনাফা পাবে না। ঠিক আছে, কিন্তু করিম যখন এই একই টাকা যখন 4টা ক্ষেত্রে বিনিয়োগ করেছে, গ্রামীণ ফোন যদি কোনো কারণে ক্র্যাশ করে যায়, তাহলে সে এসিআই, স্কয়ার লিমিটেড, বেক্সিমকো লিমিটেড এখান থেকে সে মুনাফাটা পাবে। তার মানে এই আমাদের বৈচিত্র্যায়ন নীতির কথা হচ্ছে যে তোমার কাছে টাকা যে সম্পত্তিটা রয়েছে, এই সম্পত্তিটা তুমি এক জায়গাতে বিনিয়োগ না করে বিভিন্ন জায়গাতে তুমি এটা কি করবে, বিনিয়োগ করবে। কেন বিনিয়োগ করবে? বিনিয়োগ করার কারণই হচ্ছে যে তোমার ঝুঁকিটা হ্রাস করার জন্য। যখন তুমি একই জায়গাতে বিনিয়োগ করো, তখন সেটা যদি একবার নষ্ট হয়ে যায়, তোমার সম্পূর্ণ টাকা শেষ হয়ে যাবে। বা তুমি যখন এটা আলাদা আলাদা খাতে বিনিয়োগ করবে, তখন কিন্তু তোমার কোনো না কোনো খাত থেকে কি আসবে, টাকা আসবে। ওকে শিক্ষার্থীরা, আশা করি আমরা স্লাইডে চলে যাই। দেখো, যে আশা করি তোমরা পোর্টফোলিও বা বৈচিত্র্যায়ন নীতিটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। ওকে, সো আমাদের এখানে বলা হয়েছিল যে এটির জনক হলো হ্যারি মার্কুইজ। এটি 1952 সালে এটা আবিষ্কার করেন এবং এটার অপর নাম হলো বৈচিত্র্যায়ন নীতি। একে আবার পত্রকোষ নীতিও বলা হয়। আমি বলছি আবারও পত্রকোষ নীতি, অর্থাৎ আলাদা আলাদা পাতা বা পত্র করে রাখা। আবার এর মূল কথা হচ্ছে ডু নট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। আর এটার উদ্দেশ্যই কিন্তু, পোর্টফোলিও নীতির উদ্দেশ্য হচ্ছে আমার ঝুঁকিটা কি করে দেওয়া, হ্রাস করে দেওয়া। আর এটা কাকে বলে দেখো, সুন্দর করে আমি লিখে দিয়েছি যে কাছে থাকা অর্থকে আমরা কখনোই একটি খাতে বিনিয়োগ না করে ভিন্ন ভিন্ন খাতে বিনিয়োগ করব। ক্লাসে যদি থাকতাম আমরা এটা নিয়ে অনেক মজা করতে পারতাম, বাট এখন আমি মজা করছি না। দেখো এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে, পোর্টফোলিও নীতি কি ব্যাখ্যা করো। পোর্টফোলিও নীতির মূল কথাই কিন্তু ওইটা যে কাছে থাকবে যে টাকা, সেই টাকা এক খাতে বিনিয়োগ না করে ঝুঁকিটা হ্রাস করার জন্য বিভিন্ন খাতে আমরা বিনিয়োগ করে দেব। ঠিক আছে, এটাকে তুমি একটু এই কয়টা পয়েন্টের আলোকে এটাকে ব্যাখ্যা করে দিবা, তাহলে হয়ে যাবে। তারপরে দেখো, পোর্টফোলিও বৈচিত্র্যায়নের মাধ্যমে কি ঝুঁকি হ্রাস করা সম্ভব? হ্যাঁ সম্ভব। যুক্তি দাও, যখন বলবে তখনই তুমি একটা উদাহরণ দিবা। এই যে এটা, যে 4 লক্ষ টাকা আছে, সে যদি শুধুমাত্র গ্রামীণ ফোনে ইউজ করে, তাহলে সে আর গ্রামীণ ফোন যদি ক্র্যাশ করে যায়, তাহলে সে 1 টাকাও পাবে না। আবার সে যদি 4টি কোম্পানিতে 4 লক্ষ টাকা বিনিয়োগ করে, তাহলে একটি কোম্পানির সমস্যার সম্মুখীন হলেও অন্য কোম্পানি থেকে কি হবে, সে টাকা পেতে পারে। এটি হচ্ছে আমাদের পোর্টফোলিও বা বৈচিত্র্যায়ন নীতি। শিক্ষার্থীরা, আমরা স্লাইডে দেখো আমাদের নীতি তাহলে আমরা 3টা পড়লাম, যে একটি হচ্ছে আমাদের ঝুঁকি এবং মুনাফা নীতির মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান, তারল্য এবং মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান, আর পোর্টফোলিও মানেই মনে রাখবে যে এক জায়গাতে টাকাটা না রেখে বিভিন্ন জায়গাতে আমরা কি করে দেব, বিনিয়োগ করে দেব। শিক্ষার্থী, যদি ক্লাসটা বুঝতে পারো তাহলে একটু এই প্রশ্নগুলো একটু অ্যান্সার দাও তো। অধিক ঝুঁকি সম্পন্ন প্রকল্পে সাধারণত কোনটি বেশি থাকে? অর্থাৎ যেখানে রিস্ক বেশি সেখানে কি বেশি হবে? অবশ্যই মুনাফা বেশি হবে, কেননা যত বড় ঝুঁকি তত বড় লাভ। ওকে, এরপরে দেখো, খেয়াল করে দেখো, নিচের কোন নীতি অনুসরণ করে ঝুঁকি হ্রাস করা যায়? এই যে একটু আগে পড়িয়েছি, তুমি ঝুঁকি হ্রাস করতে হলে কোন নীতি তোমাকে অবশ্যই ফলো করতে হবে? কোনটা? পোর্টফোলিও নীতি। অর্থাৎ তোমাকে বিনিয়োগটা বৈচিত্র্যায়ন করে দিতে হবে। শিক্ষার্থীরা, এরপরে দেখো, জনাব আলমের কাছে থাকা 50,000 টাকার সম্পূর্ণ অংশ দিয়ে সম্পত্তি ক্রয় করলেন। খেয়াল করে দেখো, আলমের কাছে 50,000 টাকা আছে, সম্পূর্ণ টাকা দিয়ে সে একটা সম্পত্তি ক্রয় করে ফেললো। এখন দেখো, তার কাছে টাকা না থাকায় কর্মীর বেতন দিতে পারলেন না, মানে টাকা নাই। তাহলে এখানে অর্থায়নের কোন নীতি মানা হয়নি? এখানে কিন্তু সে তারল্য নীতিটা সে কখনোই মানে নাই। অর্থাৎ সে সমস্ত টাকা সে কি করে দিয়েছে, বিনিয়োগ করে দিয়েছে। অর্থাৎ এখানে তারল্য এবং মুনাফা নীতি যেটা ছিল আমাদের, সেই নীতির এখানে ব্যত্যয় ঘটেছে বা সেই নীতিটা এখানে মানা হয়নি। যা টাকা ছিল সে নিজের কাছে না রেখে সবগুলো বিনিয়োগ করে দিয়েছে, এটা কিন্তু ঠিক নয়। আমাকে অবশ্যই কিছু পরিমাণ টাকা তারল্য হিসেবে রাখতে হবে আমার স্বল্পকালীন দায় মেটানোর বা দৈনন্দিন কার্যাবলী সম্পাদন করবার জন্য। এরপরে দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে একটা উদ্দীপক দিব, তোমরা ভালো একটু পড়ে দেখো। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা সবগুলো প্রশ্নই। কিভাবে আসছে? খুবই সহজ না প্রশ্নগুলো? যদি আমার নীতিটা ভালো করে বুঝতে পারো, এই প্রশ্নগুলোর অ্যান্সার আরো বেশি সহজ। খেয়াল করে দেখো, মিস্টার শফিক একজন খামারি, খামার মানে খামার ব্যবসা করেন। খামার ব্যবসায় অনেক ঝুঁকিপূর্ণ জেনেও
তিনি দুগ্ধ খামার, মুরগির খামার এবং কোয়েল খামারে বেশ কিছু অর্থ বিনিয়োগ করেন। তাহলে দেখো একটা খামারে কিন্তু সে রাখে নাই, 3টা খামার করেছে, একটা মানে গরুর খামার করেছে, একটা মুরগির আর একটা কোয়েল পাখির খামার। এখন বলেছে ওই বছরে মুরগির খামারে ক্ষতি হলেও অন্যান্য খামার হতে তিনি আয় করেন। এখন নিচে দেখো বলেছে তিনি বিনিয়োগের কোন নীতি গ্রহণ করেছেন। তিনি তাহলে কোন নীতি বলো তো শিক্ষার্থীরা? তিনি পোর্টফোলিও বা বৈচিত্র্যায়ন নীতিটি ফলো করেছেন। আশা করি তোমরা এই 3টা নীতি বেশ ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো এবং এই 3টা নীতি থেকে অবশ্যই প্রশ্ন পরীক্ষাতে আসবে। তোমরা ভালোভাবে আমার ক্লাসটা অনুসরণ করো, তোমাদের কোনো প্রবলেম থাকবে না। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে দেখো পরের আমাদের ক্লাসে বা পরের আমাদের শিখন ফলে চলে যাই আমরা। অর্থায়নের লক্ষ্য আমরা জানি যে প্রত্যেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের লক্ষ্য থাকে মুনাফা অর্জন, কিন্তু অর্থায়ন আমরা জানি যে এটি আমাদের পারিবারিক, ব্যবসায়িক এবং রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে অধ্যায়টা বিস্তৃত হয়ে গেছে, অর্থাৎ অর্থায়নের একটা ব্যাপক প্রসার লাভ করেছে। ফলে অর্থায়নের এই লক্ষ্যটা আমাদের কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমাদের 1890 সাল বা 19 দশকের প্রথম দিকে বা 19 শতকের প্রথম দিকে যখন অর্থায়নটা শুরু হয়েছিল তখন কিন্তু এর মূল লক্ষ্য মুনাফা সর্বাধিকরণ হয়েছিল, কিন্তু কালের বিবর্তনে এবং এর স্প্যানটা আস্তে আস্তে বেড়ে যাওয়ায় কিন্তু অর্থায়নের লক্ষ্যটা এখন সম্পদ সর্বাধিকরণ। সো আধুনিক অর্থায়নের মূল লক্ষ্যই কিন্তু আমাদের কি? সম্পদ সর্বাধিকীকরণ। সো দেখো আমরা এখানে অর্থায়নের মূল যে দুটি লক্ষ্য, একটা মুনাফা সর্বাধিকীকরণ এবং সম্পদ সর্বাধিকীকরণ, এই দুটো নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। প্রথমে বলেছি আমরা কি? মুনাফা সর্বাধিকীকরণ। মুনাফা সর্বাধিকীকরণ মানে মনে রাখবে সর্বাধিকীকরণ না বৃদ্ধিকরণ, অর্থাৎ মুনাফা বাড়াবো, এনিহাও আমি মুনাফাটা বাড়াবো, এটাই কিন্তু আমাদের মুনাফা বৃদ্ধিকরণ। আর আমরা জানি যে মুনাফা বৃদ্ধি মানে বা মুনাফা মানে কিন্তু আয় এবং ব্যয়ের পার্থক্য। খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, আমরা এখানেই দেখতে পাবো বোর্ডে যে আয় এবং ব্যয়, আমি যদি আয় থেকে ব্যয়টা মাইনাস করি, আমরা বোর্ডে না গিয়ে স্লাইডে দেখি আয় বিয়োগ ব্যয়, এই আয় থেকে যদি ব্যয়টা মাইনাস করে দেই তাহলে কিন্তু আমাদের কি হয়ে যায়? আমাদের মুনাফা হয়ে যায়। সো এই মুনাফা সর্বাধিকরণ কিন্তু আমাদের সব সময় আয় এবং ব্যয় নিয়ে কাজ করে থাকে, অন্য কিছু নিয়ে কিন্তু এরা নিয়ে কাজ করে থাকে না। এখন প্রশ্ন যে এই মুনাফাটা বৃদ্ধি করা যেতে পারে কিভাবে? 3টা ভাবে বৃদ্ধি করা যেতে পারে। নাম্বার 1, তোমাকে হয় বিক্রয়ের পরিমাণ বাড়াইতে হবে। পরিমাণ মানে কি? দেখো এখানে দেখতে পাবে যে আগের বছর তুমি 5000 টি টিভি বিক্রি করেছো, 5000 টি টিভি বিক্রি করেছো। এখন এটার যদি তুমি বিক্রয় বাড়াতে চাও, এই বছরে তোমাকে নিশ্চয়ই 6000 টি টিভি বিক্রি করতে পারো, অর্থাৎ তুমি বিক্রয়ের পরিমাণটা এই বছরে বাড়িয়ে দিতে পারো, এইভাবে তুমি করতে পারো। অথবা আরেকটা কিভাবে, খেয়াল করে দেখো মুনাফাটা বৃদ্ধি করা যাবে আরো কিভাবে বৃদ্ধি করা যায়। মনে করো আগের বছরে টিভি এটা বিক্রি করেছো 10,000 টাকা করে, কিন্তু এই বছরে তুমি টিভিটা বিক্রি করবে 11,000 টাকা করে। তার মানে তোমাকে বিক্রয় মূল্য বাড়িয়েও তুমি মুনাফাটা বৃদ্ধি করতে পারো। ঠিক আছে। আবার আরেকটা কিভাবে হতে পারে যে তোমার ব্যয়টা কমিয়ে। ব্যয় কমিয়ে মানে কি? মনে করো আগের বছরে তুমি 10,000 টাকা প্রফিট করেছো, সেক্ষেত্রে তোমার ব্যয় হয়েছে 6,000 টাকা, অর্থাৎ 10,000 টাকা বিক্রি করেছো, তোমার ব্যয় হয়েছে 6,000 টাকা, তাহলে তোমার প্রফিট হয়েছে কত? 4,000 টাকা। কিন্তু তুমি যদি ব্যয়টা হ্রাস করতে পারো কোনোভাবে, তার মানে এই বছরেও তুমি 10,000 টাকা দিয়ে একটা টিভি বিক্রি করবে, কিন্তু তুমি ব্যয়টা যদি 6,000 টাকা থেকে কমিয়ে 5,000 টাকা করতে পারো, তাহলে কিন্তু তোমার প্রফিটটা কি হবে? 5,000 টাকা। দেখো আগের বছরের তুলনায় এই বছরের প্রফিটটা কি হবে? বেড়ে যাবে। সো প্রফিট কিন্তু এই 3টি ভাবে আমরা বৃদ্ধি করতে পারি। হয় আমাদের বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করতে হবে, অথবা বিক্রয়ের মূল্য বৃদ্ধি করতে হবে, অথবা আমরা ব্যয়টাকে হ্রাস করতে পারি। কিন্তু মনে রাখবে যে এই আধুনিক সময়ে আমাদের মুনাফা সর্বাধিকরণ বলতে কেবল শেয়ার প্রতি আয়কে বোঝায়। আমি আবারও বলছি, শেয়ার প্রতি আয়, অর্থাৎ শেয়ার প্রতি আয় কি জিনিস একটু খেয়াল করে দেখো। মনে করো যে একটি প্রতিষ্ঠানের নিট লাভ আছে 1 লক্ষ টাকা, নিট লাভ আছে 1 লক্ষ টাকা। আর এই প্রতিষ্ঠানে দেখো, এই প্রতিষ্ঠানে আমাদের শেয়ার সংখ্যা আছে মনে করো যে 1000 জন, 1000 জন শেয়ার আছে। তাহলে আর্নিংস পার শেয়ার এটা কি হবে? খেয়াল করে দেখো, শেয়ার প্রতি আয় কত হবে? আমি আবারও বলছি যে একটি প্রতিষ্ঠানের নিট মুনাফা 1 লাখ বা কর বাদ বা একেবারে নিট অর্থাৎ বন্টনযোগ্য মুনাফা হচ্ছে 1 লক্ষ টাকা, আর সেই প্রতিষ্ঠানে 1000 জন লোকের শেয়ার আছে। তাহলে প্রতিটা শেয়ারের আয় কত হবে? খেয়াল করে দেখো, 1 2 3 1 2 3, প্রত্যেকটা শেয়ারের দাম হবে 100 টাকা। ঠিক আছে, ওকে। এখন এটা মনে করো গ্রামীণ ফোন লিমিটেড।
এখন আমি যদি মেঘনা লিমিটেডের কাছে যাই, একটু খেয়াল করে দেখো, এখন আমি যদি এটা মেঘনা লিমিটেডের কাছে যাই, মনে করো মেঘনা লিমিটেড, এখন মেঘনা লিমিটেডের মনে করো ইপিএস এরকম যে তাদের এই বছরে লাভ হয়েছে 1,50,000 টাকা, অর্থাৎ বন্টনযোগ্য মুনাফা 1,50,000, আর তাদের মনে করো যে প্রতি শেয়ার হচ্ছে শেয়ার সংখ্যা 1000, তাহলে প্রত্যেকটা শেয়ারের দাম কত হবে? 150 টাকা। অর্থাৎ যে প্রতিষ্ঠানের শেয়ার প্রতি আয় বেশি সেই প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতাও বেশি। আধুনিক যে মুনাফা মানে আধুনিক সময়ে এই মুনাফা অর্জন ক্ষমতাটাকে আমরা সব সময় আর্নিংস পার শেয়ার বা শেয়ার প্রতি আয় দ্বারা আমরা কিন্তু নির্ধারণ করে থাকি। যে প্রতিষ্ঠানের শেয়ার প্রতি আয় সবচেয়ে বেশি সেই প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতাও কিন্তু বেশি। যেমন এখানে দেখো গ্রামীণ ফোনের মুনাফা আর্নিংস পার শেয়ার কত হলো? 100 টাকা, অথচ মেঘনা লিমিটেডের কত হলো? 150 টাকা। সো এই প্রতিষ্ঠানের মেঘনার বেশি আমাদের আর্নিংস পার শেয়ার রয়েছে, এজন্য মেঘনা লিমিটেডের মুনাফা অর্জন ক্ষমতা বেশি ধরে আমরা নেব। আমরা স্লাইডে চলে যাই। দেখো শিক্ষার্থীরা, মনে রাখবে যে এই আমাদের মুনাফা সর্বাধিকরণ যেই লক্ষ্যটা আছে এর পক্ষেও যুক্তি আছে, অনেক বিপক্ষেও যুক্তি আছে। পক্ষে যুক্তিটা হচ্ছে আমরা অনেক সময় মনে করি যে একটি প্রতিষ্ঠানের মুনাফাই সব আর অন্য কিছু সব গৌণ। ঠিক আছে, অর্থাৎ মুনাফা যদি আমরা না করতে পারি তাহলে ব্যবসায় করে কি হবে, এই ধরনের একটা ধারণা আছে। আর বিপক্ষের যুক্তিটা হচ্ছে যে মুনাফা কিন্তু কোন ধরনের মুনাফা, এটা কি মোট মুনাফা, এটা কি আমাদের বন্টনযোগ্য মুনাফা, এটা কি পরিচালন মুনাফা, অর্থাৎ মুনাফার এখানে কোনো সংজ্ঞায়িত নাই। অর্থাৎ মুনাফা বৃদ্ধি করব, কোন ধরনের মুনাফা বৃদ্ধি করব, অর্থাৎ এই মুনাফা সর্বাধিকরণ এই ধারণাটা একটা অস্পষ্ট এবং আংশিক সত্য। মনে রাখবে যে একটি প্রতিষ্ঠানের মুনাফা যেন তেন ভাবে ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে বিভিন্ন ভাবে কিন্তু মুনাফা বাড়ানো সম্ভব, ঠিক আছে, কিন্তু প্রতিষ্ঠানের কিন্তু অ্যাকচুয়াল ফিগার শুধুমাত্র মুনাফা দিয়ে মানে প্রকাশ পায় না। অবশ্যই সেটা কি দিয়ে প্রকাশ পায়? আমাদের সম্পদ দিয়ে প্রকাশ পায়। তুমি তোমার বাবার কথা চিন্তা করে দেখো যে মনে করো সাপোজ রহিম প্রতি মাসে 10,000 টাকা বেতন পায়, কিন্তু সে খরচ করে, খেয়াল করে দেখো, খরচ করে 2,000 টাকা। আবার একইভাবে খেয়াল করে দেখো, মনে করো করিম প্রতি মাসে 20,000 টাকা বেতন পায়, কিন্তু সে খরচ করে 10,000 টাকা। তাহলে কার মুনাফাটা বেশি হবে বা কার সঞ্চয়টা বেশি হবে? অবশ্যই আমাদের করিমের সঞ্চয় বেশি হবে, রহিমেরটা কম হবে। অর্থাৎ শুধু মুনাফা করলে হবে না, সেটা কিভাবে আমরা ইউজ করছি এবং আমাদের আলটিমেট সম্পদ, একটা প্রতিষ্ঠান বা একটা বাড়ির সম্পদ বৃদ্ধি পাচ্ছে কিনা সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সো আমাদের আধুনিক মানে অর্থায়নের লক্ষ্যই হচ্ছে সম্পদ সর্বাধিকীকরণ। অর্থাৎ আমরা শুধু মুনাফা নয়, একটি প্রতিষ্ঠানের শুধু মুনাফা নয়, একটি প্রতিষ্ঠানের সামগ্রিক সম্পদ বিবেচনা করেই আমরা কি করব, সেই প্রতিষ্ঠানকে আমরা ভ্যালু দিব বা মূল্য নিরূপণ করব। তো সম্পদ সর্বাধিকরণ মানেই মনে রাখবে যে একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানের মূল্য বৃদ্ধি পাওয়া। এখন প্রতিষ্ঠানের মূল্য কিভাবে বৃদ্ধি পাবে? মনে রাখবে যে যদি শেয়ারের বাজার মূল্য বেড়ে যায় তখন সেই প্রতিষ্ঠানের মূল্যও বেড়ে যায়, অথবা আমি যদি ভাইস ভার্সা বলি, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের মূল্য বেড়ে যাওয়া মানে তার শেয়ারের দামও বেড়ে যাওয়া। যেমন মনে করে যে একটি প্রতিষ্ঠানের মূল্য বেড়ে যাওয়া মানে একটি প্রতিষ্ঠানের ইনকাম ভালো, তার অনেক টাকা দীর্ঘমেয়াদী সম্পত্তি আছে, তার দীর্ঘমেয়াদী দায় কম আছে, ঠিক আছে, এই ধরনের প্রতিষ্ঠান কিন্তু আমাদের সবসময় কি হবে যে আমাদের সেই প্রতিষ্ঠানের দিকে মানুষ বেশি ঝুঁকবে, সেই প্রতিষ্ঠানের শেয়ার মানুষ বেশি ক্রয় করতে চাইবে, ঠিক আছে। সো আমাদের সম্পদ সর্বাধিকরণ মানেই একটি প্রতিষ্ঠানের বর্তমান শেয়ারের বাজার মূল্য কত, এটা আমরা কিভাবে নির্ধারণ করব শিক্ষার্থীরা? দেখতে পাচ্ছ, ফার্মের সম্পদ সমান প্রতি শেয়ারের বাজার মূল্য গুণিতক শেয়ার সংখ্যা। অর্থাৎ যতগুলো শেয়ার থাকবে তাকে যদি আমি প্রত্যেকটা শেয়ারের বর্তমান বাজার মূল্য দিয়ে মানে গুণ করে দেই, তাহলে আমরা ফার্মের অ্যাকচুয়াল নিট ওয়ার্থ বা নিট সম্পত্তি দিয়ে কিন্তু আমরা একটা প্রতিষ্ঠানকে মূল্যায়ন করব। এটা মনে রাখবে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কিন্তু আমাদের কি হওয়া উচিত? সম্পদ সর্বাধিকরণ হওয়া উচিত। কেন হওয়া উচিত? দেখো এই যে পক্ষের যুক্তি কি, এটা একটা স্পষ্ট ধারণা, মানে এটা মুনাফার মতো একটা অস্পষ্ট ধারণা নয়। সম্পদ বাড়াতে হবে, সম্পদের একটা প্রতিষ্ঠানের মূল্য বাড়াতে হবে, আর একটা প্রতিষ্ঠানের মূল্য বেড়ে গেলে ইজিলি তার শেয়ারের মূল্য বেড়ে যাবে, এটা কিন্তু স্বাভাবিক। সো এই সম্পদ সর্বাধিকরণ এটা একটি স্পষ্ট ধারণা। এছাড়া মনে রাখবে যে এই সম্পদ সর্বাধিকরণ এটা অর্থের সময় মূল্য এবং ঝুঁকি দুটাকেই বিবেচনা করে, ঠিক আছে, এবং এটা একটা বৃহত্তর স্বার্থ। আর এই জন্যই কিন্তু আমাদের আধুনিক ব্যবসায় অর্থায়নের মূল লক্ষ্যই হচ্ছে কি? সম্পদ সর্বাধিকীকরণ। শিক্ষার্থীরা তোমরা এই দুটা লক্ষ্য বাসায় আরো ভালো মতো পড়বে, পড়ে যদি কোনো প্রবলেম হয় আমাকে সরাসরি কমেন্ট বক্স অথবা ফোন করতে পারো, নো প্রবলেম। ওকে, আমরা দেখো এখান থেকে
এই দুটার মধ্যে একটু পার্থক্য আমরা দেখে নিব যে অ্যাকচুয়ালি মুনাফা সর্বাধিকীকরণ এবং সম্পদ সর্বাধিকীকরণের মূল পার্থক্য কোথায়। একটা আমি বলেছিলাম যে মুনাফা সর্বাধিকীকরণ এটা একটা অস্পষ্ট ধারণা, কিন্তু সম্পদ সর্বাধিকীকরণ এটা একটা স্পষ্ট ধারণা। আর ঝুঁকি এবং অনিশ্চয়তা, অর্থের সময় মূল্য, মুদ্রাস্ফীতি, এই তিনটা জিনিসই বিবেচনা করে কেবল সম্পদ সর্বাধিকীকরণ, কিন্তু মুনাফা সর্বাধিকীকরণ কখনোই আমাদের ঝুঁকি এবং অনিশ্চয়তা, অর্থের সময় মূল্য এবং মুদ্রাস্ফীতি তিনটা কোনোটি এরা বিবেচনা করে না। কে? আমাদের মুনাফা সর্বাধিকীকরণ। এরপরে দেখো লভ্যাংশ নীতি। মুনাফার সর্বাধিকরণের উদ্দেশ্য হচ্ছে আমরা শেয়ার হোল্ডারদেরকে লাভ দিব না, তাদেরকে মুনাফা না দিয়ে আমরা কেবল মুনাফা বৃদ্ধি করব, অর্থাৎ কোনো লভ্যাংশ দেব না। কিন্তু সম্পদ সর্বাধিকরণের উদ্দেশ্য হচ্ছে শেয়ার মালিকদের সন্তুষ্ট রেখে কিভাবে ব্যবসায়কে উত্তরোত্তর বৃদ্ধি করা যায়। তারপরে দেখো যে মূল্য, অর্থাৎ শেয়ার প্রতি আয় দ্বারা আমরা মুনাফা সর্বাধিকরণটা ভ্যালু করে থাকি, মূল্যায়ন করে থাকি। আর আমরা শেয়ারের বাজার মূল্য দ্বারা আমরা কি করে থাকি? সম্পদ সর্বাধিকরণটা মূল্যায়ন করে থাকি। সো এটা হচ্ছে আমাদের এই দুটার মধ্যে পার্থক্য। শিক্ষার্থীরা দেখো, আমরা ক্লাসের তোমরা যদি এটা বুঝতে পারো তাহলে এই প্রশ্নগুলো দেখো একটু। একটি প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য কি হওয়া উচিত? অবশ্যই কি আমাদের সম্পদ সর্বাধিকরণ, আমাদের মুনাফা সর্বাধিকরণ নয়। একটু আগে আমি বললাম। এরপরে দেখো প্রশ্ন যে অর্থায়নের কোন লক্ষ্য অর্থের সময় মূল্য, ঝুঁকি এবং মুদ্রাস্ফীতি বিবেচনা করে সম্পদ সর্বাধিকীকরণ, কিন্তু করে না মুনাফা সর্বাধিকীকরণ। সো অ্যানসারটা কি হবে আমাদের? সম্পদ সর্বাধিকীকরণ। শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা একটি উদ্দীপক পড়বো, উদ্দীপক থেকে আমরা প্রশ্নটার অ্যান্সার দেবার চেষ্টা করব। দেখো, হৃদিতা একটি বৃহৎ প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপক। সে সর্বদাই এমন একটি লক্ষ্য অর্জনের চেষ্টা করছে যেটি ফার্মের আয় ও ব্যয়ের ব্যবধানকে সর্বাধিক করে। দেখো, আয় এবং ব্যয়ের ব্যবধান মানে কি বলতো? আয় থেকে ব্যয়টা মাইনাস করলে কি হয়? মুনাফা হয়। তার মানে এর লক্ষ্যটা হচ্ছে মুনাফা সর্বাধিকীকরণ। সরাসরি দেওয়া নাই, বাস জাস্ট বলেছে কি আয় এবং ব্যয়ের ব্যবধানকে সর্বাধিক করে। সো এটার অ্যান্সার হবে কি আমাদের? মুনাফা সর্বাধিকীকরণ। শিক্ষার্থীরা দেখো, আমরা অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা নিয়ে একটু কথা বলবো, আর বেশি যাব না। মনে রাখবে যে ব্যবসায়ের যেমন একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকে বিভিন্ন ধরনের পক্ষ, যেমন ক্রেতা থাকে, ভোক্তা থাকে, তার পারিপার্শ্বিক পরিবেশ থাকে, তারপরে তার শেয়ার মালিক থাকে, কর্মী থাকে, কর্মচারী কর্মকর্তা থাকে, বিভিন্ন ধরনের সরবরাহকারী প্রতিষ্ঠান থাকে, সরকার থাকে। এদের প্রতি অর্থায়ন যে তার দায়িত্ব পালন করে, সেই দায়িত্বকে আমরা অর্থায়নের সামাজিক দায়িত্ব বলে থাকি। আর মনে রাখবে যে একটা অর্থায়ন অবশ্যই তার সামাজিক দায়িত্ব পালন করে কিসের জন্য? ওই যে দেখো নিচের পয়েন্টগুলো, যে প্রতিষ্ঠানকে টেকসই করবার জন্য, অর্থাৎ প্রতিষ্ঠান আজকে হয়ে কালকে যেন বন্ধ না হয়ে যায়, এটা যেন জনগণের একেবারে হৃদয়ে স্থান করে নেয়, এই ধরনের প্রতিষ্ঠান যেন হয়। তারপরে কি ক্রেতার সংখ্যা বৃদ্ধি করার জন্য, অর্থাৎ যে প্রতিষ্ঠান এর সামাজিক দায়বদ্ধতা বেশি আছে সেই প্রতিষ্ঠানকে কে কিন্তু জনগণ ভালো চোখে দেখে। আর জনগণ যখনই ভালো চোখে দেখবে তখনই উত্তরোত্তর সেই প্রতিষ্ঠানের ক্রেতা বেড়ে যাবে এবং ওই প্রতিষ্ঠান সম্পর্কে একটা ইতিবাচক ধারণা তৈরি হবে। সো এই সব কারণেই কিন্তু অর্থায়ন তার সামাজিক দায়বদ্ধতার খাতিরে কাজগুলো করে থাকে। তোমরা সবাই জানো যে ডাচ বাংলা ব্যাংকের যে শিক্ষাবৃত্তি দেয় 200 কোটি টাকা, এটা কিন্তু ডাচ বাংলা ব্যাংক তাদের সামাজিক দায়বদ্ধতা, তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা CSR, এইটা তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার খাতিরে কিন্তু তারা সেই বৃত্তিটা প্রদান করে থাকে। এটা করে থাকে কিন্তু কিসের জন্য? যে ডাচ বাংলা ব্যাংক সবার কাছে পৌঁছে যাবে, এই ব্যাংক সম্পর্কে সবাই জানবে, এই ব্যাংকে সবাই অনেকে অ্যাকাউন্ট খুলবে, মোবাইল ব্যাংকিং করবে, এই সব কারণে কিন্তু। ওকে শিক্ষার্থীরা, তাহলে অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা হচ্ছে যে সমাজের প্রতি, সমাজের বিভিন্ন পক্ষের প্রতি এবং ব্যবসায়ের পক্ষের প্রতি অর্থায়ন যে দায়িত্বটা পালন করে থাকে সেটা কি আমরা অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা বলতে পারি। এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা কি এবং ব্যবসায়ের নৈতিকতা ও মূল্যবোধ কি, এখান থেকে এই প্রশ্নটা আসতে পারে। শিক্ষার্থীরা, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। দেখো, একটা প্রশ্নের অ্যান্সার দিয়ে আমরা এটা শেষ করে দেব। আলম সাহেব একটি জুস কারখানার মালিক, তিনি জুস উৎপাদনে কোনো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করেন না, তার এই কাজের মাধ্যমে পালিত হচ্ছে। দেখো, জুস করছে অনেকেই, কিন্তু ক্ষতিকারক হচ্ছে কোনো রাসায়নিক উপাদান দিচ্ছে, সেটা তো আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে হলো না। সো এ দিচ্ছে না, কোনো ব্যবহার করে না, তার মানে এর মধ্যে কি আছে? একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। সো অ্যান্সারটা হবে কি? সামাজিক দায়বদ্ধতা। এরপরে দেখো শিক্ষার্থীরা, তোমরা এই চ্যাপ্টার থেকে আমি যা যা এ পর্যন্ত পড়িয়েছি সবগুলো বিষয়গুলো নিয়ে তোমরা একটা লিস্ট তৈরি করে নিবা এবং সেই অনুযায়ী তোমরা পড়াশোনা শুরু করবে। এটি তোমাদের আজকের বাড়ির কাজ রইল। শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে আসা শিক্ষা বোর্ড প্রশ্নের সমাধান নিয়ে আগামী ক্লাসে হাজির হব। সেই ক্লাসে তোমরা অনেক সবাই থাকবে। আশা করি তোমরা আজকের ক্লাসটি ভালো মতো শুনেছো। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং
স্বাগত এবং অভিনন্দন এবং আগামী ক্লাসে ক্লাস উপভোগ করবার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।